বাসর ঘরে বসে আছে ইরা বউ সেজে, তবে নিজের ইচ্ছাতে বসেনি, বসে আছে ওর বাবার কথা ভেবে। কিভাবে কি হলো তা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। একটু পরে আকাশ আসে রুমের মধ্যে। অন্য সব বউদের মতো ইরা বিছানা থেকে উঠে আকাশকে সালাম দেওয়ার তো দূরের কথা, বিছানায় বসে আছে। কিরে নবাবজাদা, তোর এতক্ষণে আসার সময় হলো? আপনি কিন্তু বারবার আমাকে অপমান করছেন। তোর মতো ছেলের মান থাকলে তো তাকে অপমান করব। যা নিচে এসে ঘুমা। আমি আপনার স্বামী, আর আমি কিনা নিচে এসে ঘুমাবো? তোকে স্বামী হিসেবে আমি ভুলেও মানি না। তুই কিভাবে আমাকে বিয়ে করেছিস তা কি ভুলে গেছিস? না, ভুলিনি। আপনিও ভুলে যান নাই আমি কেমন। দেখ, আমি তোর থেকে তোর জ্ঞান নিতে পারবো না। তুই নিচে এসে ঘুমা। আমার সাথে যদি উল্টোপাল্টা কোনো কিছু করার চেষ্টা করেছিস তাহলে তোর জন্য মোটেও ভালো হবে না। কথাটা আমি তোকে বলে দিলাম। আকাশ কোনো কথা না বলে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। এইদিকে আপনারা তো ভাবছেন কি থেকে কি হয়ে গেল, গল্পের শুরুতে কথা নেই, বার্তা নেই, বিয়ে করে নিল। কিন্তু এর পিছনের কাহিনী জানতে হলে আপনাদের গল্পটা প্রথম থেকে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন সবটা। তাহলে চলুন আগের কিছু কাহিনী বলি। তবে কাহিনী শুনে আপনারা আবার বলবেন না, ভাই গল্পের নামের সাথে তো কাহিনীর তেমন মিল নেই। কিন্তু এই মিল চাইতে চললে গল্পটা পুরো পড়তে হবে, কেননা গল্পটা একটা গোলক ধাঁধার মতো। কোনো কাহিনী যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু অনেক কাহিনী আবার মিস করে যাবেন। গোলক ধাঁধার কারণে কাহিনী প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু যত সামনের দিকে যাবেন ততই আপনাদের কাছে পরিষ্কার হতে থাকবে কাহিনীগুলো। আগে একে তোমাকে একটা মিশন দিব, সেটা অনেক সহজ, তাই ওটা তোমাকে শেষ করতে হবে। এত সহজ একটা মিশন, অথচ সে মিশন আমাকে কেন দেবেন? তার কিছু কারণও আছে, তুমি তাহলে তৈরি হয়ে নাও। আমি তাহলে সব অস্ত্র রেডি করে নিচ্ছি। এখানে তোমাকে কোনো কিছুই নিতে হবে না। তাহলে কি করতে হবে স্যার? আপাতত তুমি বাসায় ফিরে একটু রেস্ট নাও, বাকিটা আমি তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে স্যার। এতক্ষণ কথা হচ্ছিল একে আর ওর স্যারের মধ্যে। একে নামটা একটা ছদ্মনাম, কেননা একে একজন র এজেন্ট। আর একে যেহেতু একটা এজেন্ট, সেখানে ওর স্যারের পরিচয় আপনাদের আশা করে দেওয়া লাগবে না। এবার ওর মিশন কি তা আপনাদের পরেও জানানো হবে। আপাতত আপনাদের একটা কথা বলি, একে পরিবারে কেউ নেই। যদিও কেউ বেঁচে থাকে তাহলে তাকে পরবর্তীতে নিয়ে আসা হবে। এইদিকে দুদিন পরে একে মিশন শুরু হয়। অন্যদিকে আব্বু, 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 কোথায় গেলে তোমরা? এরকম করে চেঁচাচ্ছিস কেন? চাচাবো না তো কি করব? তোমাকে যে বলেছি আমার একটা নতুন গাড়ি লাগবে, সে কথা কি তোমাদের কানে যায় না? 1 মাস আগেই তো তোকে একটা গাড়ি কিনে দিলাম, এখন আবার নতুন গাড়ি কেন? তোমার কি টাকা পয়সার অভাব আছে নাকি যে আমাকে গাড়ি কিনে দিলে তোমার সব টাকা একেবারে ফুরিয়ে যাবে? আমরা কখন তা বলেছি? দেখ, তুই আমাদের একমাত্র মেয়ে, তোর সুখেই তো আমাদের সুখ। তাছাড়া তোকে তো এভাবে নিজে কিছু করে নিতেই হবে, তাই না? আমি আবার কি করব? আমার শরীরের অবস্থা তো ভালো না, আমার পরে এই ব্যবসা তোকেই ধরতে হবে। মানে কি আব্বু? আমার বয়স মাত্র 23 বছর। এই বয়সে আমি ব্যবসায় কি বুঝবো? তোকে কি এখনই বোঝার জন্য বলেছি নাকি? তোর বাবার সাথে অফিসে যা, তারপর ওখান থেকে আস্তে আস্তে শিখে যাবি। ঠিক আছে, ভেবে দেখবো। এখন আমি ভার্সিটিতে গেলাম। এইদিকে ইরাও চলে যায়। অন্যদিকে একের কাছে কল আসে। স্যার, কল দিলেন যে? তোমাকে এখনই একবার হেডকোয়ার্টারে আসতে হবে। কোনো সমস্যা হয়েছে কি? তুমি আগে আসো, তারপর বলতেছি। কিছুক্ষণ পরে একে চলে আসে হেডকোয়ার্টারে। এসে দেখে আরও অনেক ডিপার্টমেন্টের বড় বড় অফিসারও আছে ওখানে। সেই জন্য ওখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। তোমরা এখানে কতজন লোক আছে? সবাই কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ সদস্য, তাই তোমাদের মধ্যে আমি এখন কয়েকটা মিশন ভাগ করে দেব। কিন্তু স্যার, আমি ওই মিশন শেষ করব নাকি এটা নিয়ে শুরু করব? আপাতত এখন যে মিশন নিয়ে আলোচনা করতেছি ওইটা শেষ করলেই হবে। ঠিক আছে, শুরু করেন। এইদিকে স্যার ওদের বোঝাতে থাকে। বোঝানোর পরে একে সবচাইতে গুরুত্বপূর্ণ মিশনটা নিজের কাঁধে নেয়। পারবে তো সামলাতে? আপনার যদি মনে হয় আমি পারবো না তাহলে থাক, আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তা বলিনি। তুমি যে একটা মিশনে ফেল করোনি তাও আমি জানি।
তবে এই মিশনে কিন্তু তোমার প্রাণও চলে যেতে পারে। আমার প্রাণ চলে গেলেও আমি মিশন সাকসেস করব। এটাই একজন র এজেন্টের সাহসিকতার পরিচয়। তারা দেশের জন্য প্রাণও দিতে প্রস্তুত। তোমার তাহলে যা কিছু লাগবে তা আমাকে বলো, আমি সেগুলো 2 দিনের মধ্যে ম্যানেজ করে কল দেবো তোমাকে। আর বাকিদের কোনো কিছু লাগলে আমাকে বলো। না স্যার, এই মিশনে আমাদের যা কিছু আছে তা দিয়েই আমাদের হয়ে যাবে। আলাদা কোনো হাতিয়ার আমাদের লাগবে না। তাহলে একে তুমি লিস্টগুলো আমাকে মেসেজ করে পাঠিয়ে দিও। তাহলে যাই আমি। এইদিকে একে তো চলে যায়, অন্যদিকে ইরা আর বান্ধবীগুলো বসে আছে ক্যান্টিনে। ওখানে বসে ওরা আড্ডা দিতে থাকে, এক একজনের এক এক রকমের কথাবার্তা। আচ্ছা শোন, আমি একটা কথা জানতে পেরেছি। কি কথা? তাড়াতাড়ি করে বল। আমাদের এই ভার্সিটি থেকে নাকি এবার পিকনিকে নিয়ে যাওয়া হবে। কি বলিস, সত্যি নাকি? সত্যি মানে 100% সত্যি। কিন্তু কোন জায়গায় নেওয়া হবে? যতদূর শুনেছি কাশ্মীর যাওয়া হবে। কি বলিস? ওখানে তো খালি মারামারি আর যুদ্ধ লেগেই থাকে। ওখানে এসে শহীদ হব নাকি? আরে স্যার যখন ঠিক করেছে তখন এইগুলো আর থাকবে নাকি? তাও শুনেই তো ভয় করছে। আচ্ছা এখন চুপ কর, 4 দিন পরে আমরা যাচ্ছি, তোরা আজকেই টাকা জমা দিয়ে দে। তুই যখন যাচ্ছিস তখন না এসে তো উপায়ও নেই। এইদিকে এরা নিজেদের মধ্যে সবটা ঠিক করে নিতে থাকে, অন্যদিকে একে ওর স্যারকে সব লিস্ট পাঠিয়ে দেয়। আমি তাহলে ওইগুলো জোগাড় করতেছি, আর তুমি তাহলে তোমার টিম রেডি করে ফেলো। আমার টিম থেকে শুরু করে সব কিছু রেডি করা আছে। এত তাড়াতাড়ি করে তা সিলেক্ট করা হয়ে গেল। আমার কোনো কাজে লেট হয় না, তা তো জানেন। আমি তাহলে তৃতীয় দিনে এসে সবটা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এইদিকে খেলা তো এখন হবে, কেননা সামনের দিকে কি হতে চলেছে তা বোঝাই কষ্টকর। কেন কষ্টকর হবে তা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। এদিকে 2 দিন পরে আকাশ ওর লোকদের পাঠিয়ে দেয়, যেগুলো একে নিয়ে আসতে বলেছিল সেগুলো আনিয়ে নেয়। তা ওরা নিয়ে আসে একের গোপন আস্তানায়, যে আস্তানায় খবর শুধু আবির জানে। আবির হচ্ছে একের বিশ্বস্ত একজন এজেন্ট, আর একে আবিরকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে, আর আবিরও একেকে নিজের বড় ভাইয়ের মতো করে দেখে। এইগুলো নিয়ে আসার পরে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা কেন হবে? আমাদের এজেন্সির গাড়িতে গেলে কারোর সাহস কি আছে সেখানে এসে হামলা করবে? এখন চলো, ভেতরের মালামালগুলো ঠিক আছে কি না তা চেক করে দেখি। বাক্স খুলে ভিতরে দেখে লিস্ট অনুযায়ী অনেক হাতিয়ার বেশি এসেছে। ওখানে থাকা অনেক হাতিয়ার আছে যা আবির কখনো নাম শোনার তো দূরের কথা, কখনো চোখেই দেখেনি। আজকে সেসব হাতিয়ার দেখে আবির তো অবাক হয়। এইগুলো এত ছোট ছোট? এইগুলো দেখতে ঠিক যতটাই ছোট, আবার কাজ করে ততটাই সাংঘাতিক। কি বলেন? ঠিক বলছি। এখন তোকে আমি এইগুলো ব্যাপারে কিছুক্ষণ বোঝাতে থাকি, যেন মিশনে তোর কাজে আসে। আচ্ছা তাই করো। এদিকে একে আবিরকে বুঝতে থাকে। অন্যদিকে আপনারা হয়তো ভাবছেন গল্পের নায়ক কোথায়, একে গল্পের নায়ক নাকি অন্য কেউ হবে নায়ক? সেই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের কিন্তু অবশ্যই গল্পটা ভালো করে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন কে নায়ক আর কে ভিলেন। আচ্ছা, এই সাবজেক্ট বাদ দিয়ে এবার চলুন অন্যদিকে কি হচ্ছে তা আমরা দেখে আসি। ওইদিকে ওই তোরা টাকা কি জমা দিয়েছিস? এইমাত্র দিয়ে আসলাম। তা আমরা যাব কখন? এই তো আগামীকাল। তাহলে তো আজকেই সব কিছু গুছিয়ে রাখতে হবে। তোরা তাহলে যা, আগামীকাল দেখা হচ্ছে। সাথে করে বাড়তি টাকা নিয়ে আসিস। সেটা তো আনবই। এইদিকে আগামীকাল ওরা বেরিয়ে পড়ে কাশ্মীরের দিকে। ওখানে একটা হোটেলে ওরা ওঠে, কিন্তু হোটেলটা কাশ্মীর থেকে কিছুটা দূরে। তোমরা তাহলে এক একটা রুমে 3 জন করে চলে যাও। জি ম্যাম, যাচ্ছি। এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও। 1 ঘন্টা পরে তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দেওয়া হবে। এরপর রাত 10টায় খাবার, আর সকাল 8টার দিকে আমরা ঘুরতে বের হব। আমি যেই সময় ঠিক করেছি তা যেন হয়, এর বেশি সময় কিন্তু পাবে না তোমরা। এরপর যে যার রুমে চলে আসে। এদিকে সময় অনুযায়ী ওদের সব কিছু দেওয়া হয়। অন্যদিকে একে আর আবির আরও কিছু রয় এজেন্ট সাথে কমান্ডো অফিসারও তৈরি হয়ে না।
একে ওইখানে পৌঁছে আমাকে জানায়ও। জি স্যার, আপনাকে সব তথ্য জানিয়ে দেবো আমি। সাবধানে যাও তাহলে। যদি তোমাদের দরকার পড়ে ওখানে থাকা কিছু লোকাল পুলিশের সাহায্য নিতে পারবে। তার সাথে বাকি যে কোনো ফোর্স থাকলে পরিচয় দিয়ে ওদের সাহায্যও নিতে পারবে। যদি দরকার পড়ে তাহলে অবশ্যই নেব। এরপর ওরা একটা হেলিকপ্টার করে বেরিয়ে পড়ে 15 জন সদস্য নিয়ে। ওদের উদ্দেশ্য ওদের যে কোনোভাবেই হোক ওদের পূরণ করে নিতে হবে। এদিকে একে আর বাকিরা চলে আসে কাশ্মীর। ওরা ওখানে কয়েকটা তাঁবু টাঙিয়ে নেয়। স্যার, এখান থেকে ওই জায়গা ভালো করে দেখা যাচ্ছে। সেজন্য তো এখানে আমরা তাঁবুগুলো টেনে রাখলাম। একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো হেলিকপ্টারটা লুকিয়ে ফেলো, কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে এখানে কি হচ্ছে না হচ্ছে। চিন্তা করবেন না, হয়ে যাবে। এদিকে ওরা কাজ করতে থাকে। সকালে ওরা বের হয় জায়গাটা ভালো করে দেখার জন্য, কেননা জায়গাটা ভালো করে চিনে রাখলে ওদের জন্য সুবিধা হবে। একটা কাজ করো, আমরা 7 জন ক্যাম্প থেকে এসে পথ আর পরিস্থিতিগুলো দেখে আসি। বাকি 8 জন ক্যাম্পে থাকবে। আবির, তুমিও ক্যাম্পে থাকবে। যদি সন্দেহভাজন কোনো কিছু চোখে পড়ে তাহলে আমাকে অবশ্যই কল দিবা। আগে সন্দেহ কতটুকু তা বুঝে কল দেবো। যদি আমরা একাই মনে হয় মোকাবিলা করতে পারবো তাহলে আপনাকে শুধু শুধু কল দেবো না। ঠিক আছে, যা ভালো মনে করো। 3 জনে তাহলে রান্নার কাজ করতে থাকো, বাকি 4 জন চারদিকে স্নাইপার নিয়ে নজর দিতে থাকো। আর একজন আমাদের দিকে নজর রাখবে, মানে আমাদের আশেপাশে যদি সন্দেহভাজন কোনো কিছু দেখো তাহলে অবশ্যই জানাবে। তোমাদের সবার কাছে ট্র্যাকার লাগানো থাকবে, তাহলে তোমরা কোথায় কোথায় গিয়েছো ওরা এখান থেকে দেখতে পারবে। আর তোমরা যদি হারিয়েও যাও এখান থেকে তোমাদের সাহায্য করা হবে। জি স্যার, তাহলে তো ভালো হবে। এতে করে জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না। এদিকে আকাশ সহ বাকি 6 জনকে নিয়ে বেরিয়ে পড়ে। দুজন দুজন করে মোট 3টে ভাগ করে তাদের 3 ভাগে পাঠিয়ে দেয়। একে নিজে একাই একটা দিকে বেরিয়ে পড়ে যেন কেউ সন্দেহ করতে না পারে। আর সবার মুখ কালো পর্দা দ্বারা ঢাকা। এক কথা ওদের মুখ কেউ দেখতে পারছে না, কেননা ওরা সবসময় পরিচয় গোপন করে চলাচল করে। সেজন্য ওদের আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। এইদিকে ওরা নিজেদের মতো করে মানুষের সাথে কথা বলতে থাকে। এমনভাবে ওরা কথা বলছে যেন কেউ কোনোভাবে সন্দেহ না করে। এদিকে আকাশ হাঁটতে হাঁটতে একটু জঙ্গলের কাছে চলে আসে। তখনই কারো চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং ওই দিকেই ছুটে যায়। এসে দেখে 3টে মেয়ে দাঁড়িয়ে আছে আর ওদের সামনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তা দেখে একে বুঝতে বাকি রইল না যে ওরা কুকুর দেখে ভয় পেয়েছে। কিন্তু একে যে মিশনে এসেছে ওই মিশনে মেয়েদেরও ইউজ করা হয়, সেই জন্য ওদের উপরেও সন্দেহ হতে থাকে। এবার ওরাও একে দেখতে পায়। কালো একটা পোশাক, একেবারে মাফিয়ার মতো লাগছিল। ওরা তো উল্টো একে দেখে নিজেরাই ভয় পেয়ে যায়। এই আপনি কে? এখানে কি করে এলেন? চিৎকার তো মনে হয় আপনারাই করেছিলেন। আমরা তো ওই কুকুরটাকে দেখে ভয়ে চিৎকার করছি, তা আপনাকে তো ওই কুকুরের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভয় পাবেন না, আমি ওই কুকুরটাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। তা আপনাদের সাথে বাকিরা কোথায়? আপনি কি করে জানেন আমাদের সাথে আরও কেউ আছে? এই কথা শোনা মাত্রই একের মনে সন্দেহ জাগতে থাকে। সেই জন্য না, মানে আপনারা 3 জন তো, সেজন্য ভাবলাম অনেকে তো থাকতে পারে। আরও 30 জনের মতো আছে। আপনাদের আস্তানা কোথায়? আস্তানা মানে থাকেন কোথায়? এখানে কোনো জায়গায় উঠেছেন? এখানে তো জঙ্গল। আমরা জানি এটা জঙ্গল, আপনাকে বলতে হবে না। নিজের চেহারাটা এভাবে ঢেকে রেখেছেন কেন? চেহারা তো ভালো না, সেজন্য ডেকে রেখেছি। মিথ্যে বলার জায়গা পান না? মিথ্যে কেন বলবো? চোখ দেখেই তো বোঝা যাচ্ছে চেহারা খারাপ হবে না। তবে আপনি কিন্তু অনেক সুন্দর। তা আমি জানি, কিন্তু আপনি কি প্ল্যান করছেন? জঙ্গলের ভেতরে ফ্ল্যাট করা জায়গা নাকি? তা জানি। তা আপনি যে সুন্দর তা কি করে জানেন? আমাদের টিমের সবাই বলে আমি নাকি অনেক সুন্দর। তা কুকুর তো চলে গেছে। তানু, রিমু, চল আমরা ফিরে যাই, নয়তো ম্যাম না পেলে অনেক ঝামেলা করবে। আমি আপনাদের এগিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার পড়বে না। আর খবরদার, আমাদের পেছনে কিন্তু ভুলেও আসবেন না।
এই বলে ওরা ওখান থেকে চলে যায়। এদিকে একে তো যা যা ভাবছে তার পুরোটাই ওদের সাথে মিলে যায়, সেই জন্য ওদের উপরে সন্দেহ তো আরও বাড়তে থাকে। কী কী সন্দেহ তা আপনারা জানতে পারবেন যখন একে ওর এই মিশনটার মাঝামাঝি শেষ করবে, তখনই বুঝতে পারবেন। সেজন্য লুকিয়ে ওদের ফলো করতে থাকে, কিন্তু ইরাও কম না, সেই জন্য ওরা নিজেরাই লুকিয়ে পড়ে। এদিকে ওদের দেখতে না পেয়ে আকাশ ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ওই বেটা কি গেছে? চলে গেছে। এখন চল ম্যামের কাছে যাই। চল, তবে এই ভ্যাটার কথা কিন্তু বলা যাবে না। মাথা খারাপ নাকি আমাদের যে ওর কাহিনী বলতে যাব? বললে তো ম্যাম আমাদের আরও বের হতেই দেবে না। অন্যদিকে ওরা যে যার মতো করে চলে আসে ক্যাম্পে। এসে একে সব তথ্য দিতে থাকে। ওরা কি কি দেখেছে, পরিস্থিতি কী রকম, সব কিছু বলতে থাকে। সবার মতামত শোনার পরে একে নিজের দেখা ওই কথাগুলো বলে। কি বলছেন? তা আপনি ওদের কখন হাতের কাছে পেয়েছেন? তখন ওদের ছেড়ে দিলেন না কেন? ওরা ছিল 3 জন, আর তোমরা ভালো করেই জানো ওই রকম পরিস্থিতিতে কোনো কিছু করা সম্ভব না। আমি ওদের যদি ধরে আনি তাহলে ওই দলের বাকিরা যে অ্যালার্ট হয়ে যাবে তা কি ভেবে দেখেছো? এত কিছু তো ভাবি নাই। আজ রাতে আমরা বের হব, 2 জন ক্যাম্পে থাকবে হেলিকপ্টার নিয়ে। আমাদের অর্ডার পেলেই চলে আসবে ওই লোকেশনে। জি স্যার, তাই হবে। এদিকে ইরা আর ওর বান্ধবীর সাথে বাকিরা সহ পুরো জায়গা ঘুরতে থাকে। রাতের বেলায় ওরা বের হয়, কিন্তু আশ্চর্য ঘটনা হলো একে যাদের টেররিস্ট মনে করেছিল, উল্টো ওরাই যখন টেররিস্টের হাতে বন্দি হয়ে আছে। এই যে স্যার, ওরা ওইদিকে। এটা কি করে সম্ভব? কোনটা স্যার? আমি তো ভেবেছিলাম ওরা টেরোরিস্ট, এখন দেখি ওদেরই উল্টো বন্দি করে রেখেছে। ব্যাপারটা কি হচ্ছে একটু বুঝে দেখতে হবে। তোমরা দূর থেকে লক্ষ্য করো, আর 4 জন স্নাইপার আমাদের পজিশন নিয়ে নাও। ওকে স্যার। এরপর ওরা একে একে নিজেদের পজিশন নিতে থাকে। এদিকে একে সহ বাকিরা সামনের দিকে যেতে থাকে। এদিকে টেররিস্ট ওরা বুঝতে পেরে যায়। কে রে এখানে? এইদিকে সবাই চুপ করে আছে, কোনো কথা বলছে না। বুঝতে পেরেছি, তোরা কেউ বের হবি না। ঠিক আছে, দেখ তোদের জন্য কি ব্যবস্থা করি আমরা। এদিকে ওরা একটা রকেট ছুঁড়ে মারতে যাবে, কিন্তু আশ্চর্য ঘটনা হলো ওই জায়গায় তখন কুকুরের আওয়াজ আসে। বস, এখান থেকে তো কুকুরের আওয়াজ আসতেছে। কুকুরের আওয়াজ? এটা অন্য কেউ হবে। তাড়াতাড়ি করে সবাই পজিশন নিয়ে নাও। রানার কথায় ওরা সবাই একে একে পজিশন নিতে থাকে। এইদিকে এখন আমরা কি করব? ওরা তো মেয়েগুলোর শরীরে বোমা বেঁধে রেখেছে। একটা কাজ করতে হলে জামারটা অন করে দাও। ওটা কি কাজ করবে? এটা তো ট্রিগার বোমা। জ্যামার অন করলে ট্রিগারে চাপ দিলেও বোমা সহজেই ফাটবে না, তাও 1-2 মিনিট তো সময় নেবেই। ততক্ষণে অনেক কিছুই করে ফেলা সম্ভব। ঠিক আছে। এদিকে ওরা জ্যামার অন করে দেয়। কিছুক্ষণ পরে ওরা স্নাইপার দিয়ে একে একে গুলি করতে থাকে। বস, ওরা তো গুলি করা শুরু করে দিয়েছে। তোরা অপেক্ষা করছিস কেন? গুলি করতে থাক। এদিকে 30 মিনিট ধরে ওদের মধ্যে যুদ্ধ চলতে থাকে। একে লোকেরা সুবিধা করতে পারছে না ওই বন্দি মেয়েগুলোর কারণে, কেননা ওদের সামনে রেখে ওরা গুলি করছে। কি করব? ওরা তো মেয়ে আর ছেলেগুলোকে ঢাল হিসেবে রেখে গুলি চালাচ্ছে। একটা কাজ করো, কয়েকজন শুধু গুলি করো, দেখে দেখে বাকিরা স্নাইপার গান নিয়ে শ্যুট করো। ঠিক আছে। এরপর ওরা স্নাইপার গানের সাহায্য নিয়ে গুলি করতে থাকে। এতে রানার দলের অনেকে মারা যায়। এইদিকে তোরা এই দিকটা খেয়াল রাখ, আমি অন্যদিকে দেখি। সুবিধা বেশি ভালো বোঝা না গেলে এটা চাপ দিবি। প্লিজ আমাদের ছেড়ে দেন। আমাদের মেরে আপনাদের কী লাভ বলুন? ভেবেছিলাম তোদের জীবিত রেখে অনেক কাজে লাগাবো, কিন্তু এখন সে কাজে লাগানো তো সম্ভব না। সেজন্য তোদের মারতে তো হবেই এখন। প্লিজ আমাদের বাঁচতে দিন। একদম চুপ, কোনো কথাই বলবি না। রানার ভয়ে ওরা চুপ হয়ে যায়। এদিকে রানা পিছনে এসে একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে রানা যাওয়ার 5 মিনিট পরেই আবির আর ওদের লোকেরা মিলে সবাইকে মারতে থাকে। তবে 3 থেকে 4 জন এখনও বেঁচে আছে, আর ওদের মধ্যে একজনের হাতে ট্রিগার। আমি নিচে যাচ্ছি, যখন তোমাদের ইশারা দেব তখনই যার হাতে ট্রিগার আছে ওকে সরাসরি শ্যুট করবে। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে একে ইশারা দিলেই শ্যুট করে।
কিন্তু ততক্ষণে লোকটা ট্রিগারের মধ্যে চাপ দিয়ে দেয়। এতে করে বোমা ফাটে না, কিন্তু 2 মিনিটের মধ্যে ঠিকই ফেটে যাবে। সেই জন্য একে তাড়াতাড়ি করে ইরার কাছে আসে। এইদিকে ইরা তো ভয় পেয়ে আছে, সেজন্য একটা চাকু বের করে তাড়াতাড়ি করে দড়িগুলো কেটে নেয়। ভয় পাবেন না, কিছুই হবে না আপনার। প্লিজ আমাকে বাঁচান। বললাম তো আপনার কোনো কিছুই হবে না, শুধু একটু চুপ করে থাকুন আর ভয় পাবেন না। এদিকে 1 মিনিট পার হয়ে যায়, কিন্তু এখন দড়িও কাটতে পারেনি। আরও 30 সেকেন্ড পার হয়ে যাওয়ার পরে দড়ি কাটতে সফল হয়। ওখানে পাশে একটা নদী ছিল, সেই নদীর দিকে বোমাটা ছুঁড়ে মারে। পানিতে পড়ার একটু পরে বোমা ব্লাস্ট হয়। এতে ইরা তো ভয়ে একে একে জড়িয়ে ধরে। এই দিকে ততক্ষণে আবির আর বাকিরা চলে আসে। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তা আমাদের বাকি ফোর্সদের কোনো সমস্যা হয়নি তো? না স্যার, সবাই ঠিক আছে। এখান থেকে চলো তাহলে। ওরা যেতে চাইবে তখনই ইরা আর বাকিরা ওদের দাঁড় করায়। আপনারা কারা? আমরা কে তা আপনাদের এখন জানার প্রয়োজন নেই। তারপরও আপনারা আমাদের জীবন বাঁচিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাকে দেওয়া দরকার। আমাকে কেন? এরপর ওই ঘটনা বলে, ওই শোনার পরে। কি আমাদের দেখে আপনার টেররিস্ট মনে হলো? মনে পড়লো আপনারা যারা আছেন এর বাহিরে কোনো মেয়েকে দেখছেন কিনা? একটু আগেই তো দেখলাম একটা লোক কয়েকটা মেয়েকে নিয়ে গাড়ি করে চলে গেল। আনুমানিক কতক্ষণ সময় হবে? এই তো 10 থেকে 12 মিনিট তো হবেই। এসেও লাভ হবে না, ওরা এতক্ষণ অনেক দূরে পালিয়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেল, আপনারা আমাদের বলতেন। আমরা তো এমনিতেই ভয়ে ছিলাম, বলার তো সুযোগই পাইনি। আপনারা এখানে কেন এসেছেন? আসলে আমরা ওদের পিকনিকের জন্য নিয়ে এসেছি। আপনাদের কি মাথা খারাপ নাকি? এই বয়সে পিকনিক? এদের কি পিকনিকে আসার মতো বয়স হয়েছে? এত জায়গা থাকতে এখানে কেন আসতে গেলেন? আপনারা জানেন না এই জায়গাটা কতটা মারাত্মক? এখানে আপনাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে। আমি তো ওদের 3 জনকে সন্দেহ করে এই দিকে এসেছি। যদি আমি নাই আসতাম এতক্ষণে তো আপনাদের মেরেই ফেলতো। এখন আমরা কি করব? আমাদের নিরাপত্তা কি দিতে পারবেন? আপনাদের কি মাথা খারাপ? আপনাদের নিরাপত্তার জন্য যাবেন পুলিশ স্টেশনে, সেখানে আমাদের কাছে কেন? আপনারা দিলে সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের কাজ এইগুলো না। প্লিজ দিন। আর একটা কথা বললে আপনাকে বোম দিয়ে এখানে মেরে চলে যাব। আমাকে মারলে আমি আপনাকে পুলিশে দেব। ইরার কথা শুনে একে হাসতে থাকে, সাথে আবির সহ বাকিরা একটু একটু মিটমিট করে হাসছে। হাসার কি হলো শুনি? কিছু হয়নি, আপনাদের আর কোনো ভয় নেই, এবার থাকতে পারেন। সত্যি বলছেন তো? আর কোনো ভয় নেই তো? আর কোনো ভয় নেই। স্যার আমরা কি তাহলে এবার চলে যাব? হ্যাঁ, তোমরা সবটা রেডি করো। ভেবেছিলাম 2-3 দিন থাকা পড়বে, কিন্তু ওরা যে এত সহজে নিজেরাই ধরা দেবে তা তো বুঝতেই পারিনি। যাই হোক, একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। কোন জায়গা বলেন তো শুনি? আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করি না, আপনারা এখান থেকে এখন যেতে পারেন। আচ্ছা, আপনার চেহারাটা একটু দেখাতে পারবেন? আমার সাথে ওরা 3 বছর ধরে কাজ করে, ওরাই এখনো পর্যন্ত দেখেনি, আর আপনাকে দেখাবো তার তো কোনো মানে নেই। প্লিজ প্লিজ দেখান। আবির, ওনার গলায় একটা বোমা লাগাও তো। এই না, আমাকে ছেড়ে দেন, আমি আর কিছু বলবো না। এইদিকে ইরা সহ বাকিরা হোটেলে আসে। ইরা তো বারবার একে চোখের মায়া পড়ে যায়, বারবার শুধু ওর কথাগুলোই মনে পড়ে। কি রে ইরা, তুই কি আজকাল কোথাও হারিয়ে যাস না কি? হারিয়ে তো গেছি ওর চোখের সামনে। ওই খবরদার, একদম নজর দিবি না। কেন রে? মনে হয় আমি ওকে পছন্দ করে ফেলেছি। কিন্তু ওই ছেলে তো তোকে কোনো পাত্তাই দিল না। সেটাই তো সমস্যা, এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমরা কোনো অপরাধ করে ফেলেছি। আমারও তো তাই মনে হচ্ছে। তাছাড়া আমরা তোর পরিচয় তো দূরের কথা, নাম পর্যন্ত জানি না। তাহলে সেখানেই তো সমস্যা, কি করে যে ওর দেখা পাবো? সকালে একবার যাবি নাকি? মন খারাপ নাকি? ও কোথায় থাকে কোনো কিছুই তো আমরা জানি না। সেজন্য ওকে খোঁজাও বাদ দে, নয়তো দেখবি আমাদের পরের বার দেখলে সোজা গুলি করে দেবে। দেশে কি আইন কানুন নেই নাকি?
চোখের সামনে এত কিছু হয়ে গেল আর তুই আছিস আইন কানুন নিয়ে। সত্যি আমার এখনো ভয় যায়নি মনের ভেতর থেকে। এদিকে ইরা তো বকবক করতেই থাকে, অন্যদিকে রানা ওর বসের কাছে আসে। বস বস, আমরা মিশনে ফেল করেছি। তুই মিশন ফেল করে সে কথা আবার আমাকে বলার জন্য এখানে ছুটে এসেছিস? কি করব, ওরা অনেক লোক ছিল। সামান্য কিছু পুলিশ অফিসারের ভয়ে তোরা চলে এলি? ওরা তো পুলিশ অফিসার ছিল না। তাহলে কি ছিল তারা? ওরা কোন দলের লোক ছিল তা তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি ওরা অনেক শক্তিশালী ছিল। তা কেউ কি বেঁচে ফিরেছে? আমি ওই মেয়েগুলোকে নিয়ে এসেছি, যাদের দিয়ে আমরা বাকি কাজগুলো করাই। আচ্ছা, ওরা দেখেনি তো? আমি যে পালিয়েছি সেটা তো দেখেছে, কিন্তু আমাদের এই আস্তানা তো ওরা কখনো খুঁজেও পাবে না। তা তো পাবে না, কিন্তু তাও নজর রাখতে হবে। বলা তো যায় না কই থেকে কি চলে আসে। ঠিক আছে। এদিকে সকালবেলায় একে আর বাকি সদস্যগুলো আসে এখানে। স্যার, ওই রাতে ওদের মধ্যে একজন কিছু মেয়েকে নিয়ে এই পথে গেল। তোমরা একটা কাজ করো, এখানেই আমার জন্য অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসব। এরপর একটা গাড়ি নিয়ে ভিতরে যায়, কিন্তু কোনো কিছু পায়নি, কেননা গাড়িটা খুঁজে পায়নি, সেজন্য আবার চলে আসে। কিছু কি ফেললেন? কিছুই তো পাইনি, কিন্তু ওরা হামলা আবারও করতে পারে, সেজন্য তোমরা একটা কাজ করো, এখানকার লোকাল পুলিশ স্টেশনে অফিসারকে আমার সাথে দেখা করতে বলো। তাহলে কি আমরা এখান থেকে যাব না? আর এখন আর যাচ্ছি না, একটু আগে যা বলেছি তা করো। 1 ঘন্টার ভিতরে লোকাল পুলিশ অফিসার এসে হাজির। স্যার, আমাকে ডেকেছেন? এখানে কত বছর ধরে আছেন? আমি এসেছি মাত্র 2 মাস হয়েছে। তাহলে তো এখানকার তেমন কোনো কিছুই চিনেন না। তেমনই ধরে নিতে পারেন, কিন্তু আমাকে এখানে আসতে বলেছেন, গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কি? গতকাল রাতের ব্যাপারটা তো আপনার জানার কথা। এই ব্যাপারে আমি এখনো তেমন কিছুই জানি না। একটা কাজ করুন, আপনার কিছু ফোর্স নিয়ে এখানে থাকা ট্যুরিস্টদের প্রোটেকশন দেবেন। আপনি যখন বলেছেন তখন অবশ্যই দেব। আমি কি এখন যেতে পারি? যেতে পারে। এইদিকে পরের দিন ইরা আর ওর বান্ধবীর সাথে ম্যামরা পাহাড় দেখার জন্য বের হয়। এইদিকে একের কথা মতো সব জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে একে আর আবির বের হয় ছদ্মবেশে। এক কথায় ওদের পোশাক তো চেঞ্জ করে, কিন্তু মুখ এখনও ঢেকেই রাখে। কিছু দূর যাওয়ার পরে ওরা খেয়াল করে কিছু মেয়ে একটা গাড়িতে উঠেছে, আর 2 থেকে 3টে লোক ওদের উঠিয়ে দিচ্ছে গাড়িতে, সেই জন্য ওখানে যায়। কি ব্যাপার, ওদের নিয়ে কোথায় যাচ্ছেন? যেখানে যাই না কেন তা আপনাদের কেন বলবো? আমাদের না বললে আর কাকে বলবে শুনি? কেন, আপনারা কি পুলিশ নাকি? পুলিশ হলে কি করতি? তোরা যেখানে পুলিশ না সেখানে বাকিটা শুনে আর কি করবি? এই তো দেখি অনেক কথা বলে, আমি মেয়েগুলোকে নামাচ্ছি। আবির কিছু করতে যাবে, লোকটা বন্দুক বের করে ওদের দিকে তাক করে রাখে। ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, নয়তো শুধু শুধু নিজের জীবনটা এভাবে দিয়ে দিবি কেন? সত্যি আমি তো ভয় পেয়ে গেলাম। কথাটা বলেই লোকটার হাত থেকে বন্দুক নিয়ে নেয়। এখন কি করবি বল? কি চান আপনারা? যাদের এতক্ষণ ধরে গাড়িতে উঠিয়েছিস ওদের এক এক করে বাহির নিয়ে আয়। লোকটা গাড়ির দরজা খুলে দেয়। তখন 4 থেকে 5টা মেয়ে নামতে থাকে। ওদের মধ্যে প্রতিটা মেয়ের শরীরে বোমা বাঁধা ছিল, তা দেখে ওদের তো পুরো অবাক। তুই এখানে মানব বোমা তৈরি কারখানা তৈরি করেছিস নাকি? তোদের কত লাগবে সেটা বলে দে। এই তোমাদের কি জোর করে তুলে এনে এই কাজগুলো করাচ্ছে, না তোমরা নিজের ইচ্ছেতেই করতেছো? আমরা নিজের ইচ্ছেতে করছি না, আমাদের পরিবারকে আটকে রেখে আমাদের এখানে নিয়ে এসেছে। ওই ওদের শরীর থেকে বোমাগুলো খুলে দে। আমি পারবো না। কেন পারবি না? বৌমা সম্পর্কে আমি জানি না, আমি শুধু এদের জায়গায় জায়গায় পৌঁছে দেই, এর বেশি আমি কিছুই জানি না। কতক্ষণ আগে ওরা গেছে? এই তো 10 মিনিট হলো। এদিকে আবির একে কিছু বলতে যাবে, তাকিয়ে দেখে একে ওখানে নেই। উনি আবার কোথায় গেল? তুই এখানেই দাঁড়া, আমি পুলিশকে কল দিয়ে আসার জন্য বলছি। আবির কল দেওয়ার 15 মিনিট পরেই ওখানে পুলিশ আসে। এদের শরীর থেকে বোমাগুলো খুলে দে, এদের পরিচয় বের করে এদের পৌঁছে দাও বাসায়। তবে একটা কথা, এদের পরিবারকে কিন্তু জিম্মি করে রেখেছে, সেজন্য কিছুটা সাবধানে তো থাকবেই।
জি স্যার, তাই করব। একে আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার স্যার কোথায়? ওনারই তো দেখি নাই। পুলিশ এসে মেয়েগুলোকে নিয়ে চলে যায়। অন্যদিকে একে তো একটা গাড়ির পিছনে চলে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটাকে ধরতে পারছে না। সেই জন্য গাড়ির চাকায় গুলি করায় গাড়িটা খাদে পড়ে যায় আর ওখানে ওরা মারা যায়। আসলে এই গাড়িতে করেই ওই মেয়েগুলোকে আনা হয়েছে, সেই জন্য গাড়িটাকে ফলো করতে থাকে। অন্যদিকে স্যার, আপনি কোথায় গেছিলেন? এই ব্যাটাকে তো কত রকম মেরেছি, কিন্তু তাও মুখ খুলছে না। ওকে মেরে লাভ নেই, ও কিছুই জানে না। তাহলে কি করবো ওকে? ওকে এখন ছেড়ে দিলে আমাদের সম্পর্কে সবটা জেনে যাবে, সেজন্য মেরে ফেলা ওকে। সত্যি কি মেরে ফেলবো? মেরে ফেলো। লোকটাকে মেরে ফেলে। এদিকে আরও একদিন পরে আমরা আজকে ফিরে যাব। কিন্তু মিশন এখন না। আমরা এখন চাইলেই কিছু করতে পারবো না, কেননা ওরা অ্যালার্ট হয়ে গিয়েছে। সেজন্য এখন চাইলেও কোনো কিছু করা সম্ভব হবে না। সেজন্য আমরা চলে যাব, আবার সুযোগ বুঝে আসতে হবে। যেমনটা আপনি চাইবেন। কিন্তু স্যার, আমরা বুঝবো কী করে ওরা যে গর্ত থেকে বের হয়েছে? তাছাড়া এখানে তো অনেক টুরিস্ট আছে, ওদের তো নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সেটা পুলিশ দেখে নেবে, তোমরা সবটা গুছিয়ে নাও। এদিকে সন্ধ্যের দিকে একে সহ বাকিরা চলে আসে ক্যাম্পের দিকে। ক্যাম্পে ওদের দেখা পড়ে। মিশন কি শেষ? মিশন এখনো বাকি আছে। তাহলে চলে এলে কেন? ওরা সবাই গর্তে লুকিয়ে পড়েছে। ওদের ওখান থেকে বাহির করতে হলে আমাদের ওদের থেকে দূরে থাকতে হবে, তাহলে ওরা গর্ত থেকে বের হবে। বুঝতে পেরেছি। ওরা গর্ত থেকে বের হওয়া অবধি আমি আমার ওই কাজটা শেষ করি। ঠিক আছে, যাও তাহলে। এর ভিতরে যদি দরকার পড়ে আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবো। তুমি তাহলে ওইদিকে যাও। এইদিকে একে চলে যায় অন্যদিকে। পরের দিন ইরা আর ওর বান্ধবীগুলো একে খুঁজে পাচ্ছে না, সেই জন্য ইরা তো অনেক মিস করছে। কোথায় গেল ওই বেটা? কার কথা বলছিস? কার আবার? যে আমাকে বাঁচিয়েছে তার কথা বলছি। তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? কিছুটা তো ভেসেছি। আচ্ছা, ও যদি বিবাহিত হয়? দেখ, এইরকম উল্টোপাল্টা কথা বন্ধ কর। দেখ, তুই চাইলেও কখনো ওই ছেলেটার খোঁজ পাবি না, সেই জন্য ওর আশা করিস না। ইরা কথা বলার সময় ওখানে ম্যাম চলে আসে। ওনাকে দেখে ওরা চুপ হয়ে যায়। আমরা এখানে আর 2 দিন থাকবো, সেজন্য তোমরা নিজেদের সেভাবে প্রস্তুত করে নাও। তোমাদের কিছু কেনাকাটা থাকলে তাও করে নিও। ঠিক আছে ম্যাম। অন্যদিকে ইরার বাবা গাড়ি নিয়ে বের হয়। গাড়ির ভিতরে আছে 2 কোটি টাকা, তাও একটা ব্যাগের মধ্যে। উনি ওই টাকা নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছে, তখনই ওনার গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। কি হয়েছে? গাড়ি থামালে কেন? স্যার, চাকা নষ্ট হয়ে গেছে। তাহলে চাকাটা ঠিক করো। গ্যারেজে নিতে হবে, কিন্তু আশেপাশে কোনো গ্যারেজও নেই। তাহলে একটা রিক্সা বা অটোর ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একটা অটোর ব্যবস্থা করে দেয়। এইদিকে স্যার, যাবেন কোথায়? ব্যাংকে যাব। সামনের মোড়ে ওই ব্যাংকটায় তো? হ্যাঁ, ওখানেই যাব। 50 টাকা ভাড়া লাগবে। ঠিক আছে, দিব। এখন চলো তো। আর ড্রাইভার? জি স্যার, বলুন। তুমি গাড়িটার চাকা ঠিক করে ব্যাংকে নিয়ে আসিও। এরপর থেকে চাকা চেঞ্জ করার জন্য যা যা লাগবে সব কিছু কেনার জন্য টাকা নিও, তাতে একটা এক্সট্রা চাকা রাখবে, কেমন? জি স্যার, তাই করব। তুমি তাহলে চলো এখন। এদিকে ওনারা যেতে থাকুক, ততক্ষণে আপনাদের আকাশের সম্পর্কে কিছু কথা বলি। আকাশের পরিবারে কেউ নেই। পড়াশোনা কতটুকু করেছে তা এখন নাই বললাম, সেটা সময় যখন হবে তখন আস্তে আস্তে জানতে পারবেন। এইদিকে স্যার, চলে এসেছি। এই নাও 50 টাকা। দিন স্যার। রফিক চৌধুরী নেমে ভিতরে চলে যায়, সেজন্য আকাশও অটো নিয়ে চলে আসে। কিছুটা দূরে আসার পরে ব্যাগটা খেয়াল করে। আরে, এটা তো ওই ভদ্রলোকটার ব্যাগ, মনে হয় ভুলে ফেলে গেছে। আমি বরং যাই, ওনাকে ব্যাগটা দিয়ে আসি। এই বলে অটো ঘুরিয়ে আবার ব্যাংকের দিকে আসতে থাকে। এদিকে রফিক চৌধুরী ব্যাংকে এসে ম্যানেজারের রুমে আসে, কিন্তু যখনই টাকা বের করতে যাবে তখনই উনি খেয়াল করে ব্যাগ নেই। সেজন্য বাইরে এসে সিকিউরিটিকে জানায়, কিন্তু ওরা কোনো কিছু বলতে পারল না। আমার এতগুলো টাকা কি তাহলে হারিয়ে ফেলেছি?
বলেই মাথায় হাত দিয়ে ব্যাংকের সামনে বসে আছে। তখনই আকাশ অটো থেকে নেমে ব্যাগটা বাড়িয়ে দেয় রফিক চৌধুরীর দিকে। এই নিন স্যার আপনার ব্যাগ। কথাটা শুনে রফিক চৌধুরী মাথাটা উপরে তুলে আকাশকে দেখে তো মুখে হাসি ফোটে। তুমি এখানে কেন? আপনার ব্যাগ দেওয়ার জন্য এসেছি। তুমি তো চাইলে ব্যাগটা নিয়ে চলে যেতে পারতে। বাবা মা শিখিয়ে গেছে কারো থেকে কোনো কিছু জোর করে বা কারো দুঃসময়ে তার পাশে থেকে যাওয়ার জন্য। তা তোমার বাবা মা কি বেঁচে আছে? আমি যখন ছোট ছিলাম তখন ওনারা মারা যায়। এই জন্যই তুমি অটো চালাচ্ছ? জি স্যার। তুমি কি জানো এই ব্যাগের মধ্যে কত টাকা আছে? এই তো 1.5 থেকে 2 কোটি টাকার মতো। তাহলে তুমি তো এই টাকা মেরে দিয়ে নিজের জীবনটা ঘুরিয়ে নিতে পারতে। অন্য কারোর জীবন নষ্ট করে নিজের জীবনটা গুছিয়ে নিয়ে জীবনে কখনো উন্নতি করা যায় না। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? এই তো অনার্স শেষ করেছি। এত পড়াশোনা করে তুমি রিক্সা কেন চালাবে? কি করব, ঘুষের অভাবে এই দেশে চাকরি হয় না। আমার অফিসে কাজ করবে? যদি চাকরি দিতে পারেন তাহলে তো করব। তাহলে তুমি এই ঠিকানায় কালকে চলে আসিও তোমার ব্যাগ নিয়ে, কেমন? ধন্যবাদ স্যার। এইদিকে রফিক চৌধুরী ব্যাংকে যায়, আকাশ ওর বাসায় আসে। এরপর সব কিছু গুছিয়ে নেয়। পরের দিন রফিক চৌধুরী দেওয়া ঠিকানায় চলে আসে। এসে দেখে উনি ছাড়া বাড়িতে আর কেউ নেই, সেজন্য ভিতরে আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। ইরার বাবা কার সাথে কথা বলছো? কে এসেছে দেখে যাও। কে এসেছে? এসেই দেখে যাও কে এসেছে। ইরার মা ওখানে এসে দেখে একটা ছেলে বসে আছে, কিন্তু উনি তো আকাশকে আর দেখেনি, সেজন্য চিনতে পারছে না। ওকে তো চিনলাম না। গতকাল রাতে যে তোমাকে বলেছিলাম একটা ছেলের কথা, সেই ছেলেটা। তুমি যেমন বলেছো তেমনই তো দেখতে। তা তুমি করো কি? আন্টি আমি। ইরার মা, ছেলেটা মাত্র এসেছে, ওকে রুমটা দেখিয়ে দাও। আগে রেস্ট করুক, তারপর না হয় কথা বলিও। তুমি তাহলে চলো, আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন আন্টি। ইরার মা ওনাকে একটা রুম দেখিয়ে দেয়। রুমটা গোছানো, কেননা ইরার মা রুমটা গুছিয়ে রেখেছে, সেই জন্য। রুমটা পছন্দ হয়েছে তো? কি যে বলেন, এত বড় রুমে কখনো থাকিনি, এই প্রথম থাকছি আমি। পছন্দ তো হবেই। তুমি তাহলে রেস্ট নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ইরার মা তো চলে যায়। এদিকে আকাশ ওর শার্ট প্যান্ট আর কিছু আছে যেগুলো ভালোভাবে রেখে দেয়। এরপর ফ্রেশ হয়ে রুমে আসে। রুমের সাথে একটা বারান্দা আছে। একটু পরে, ছেলেটাকে দেখলে কেমন? ছেলেটা তো ভালোই, কিন্তু অফিসে চাকরি করতে পারবে তো? অনার্স পাস ছেলে, তার উপর শরীর একদম ফিট। তাছাড়াও এরকম একটা ভালো ছেলে পাওয়া তো কঠিন। তাছাড়া তুমি তো জানো আমাদের পরিবারের ক্ষতি করার জন্য কতজন কত দিক থেকে বসে আছে। ও থাকলে কিছুটা সেফটি হবে, তার উপর ছেলেটার সাহসও আছে। আচ্ছা, ইরা এসে ওই ছেলেকে সহ্য করবে তো? এই ছেলে কি ইরার সাথে মারামারি করবে নাকি? ওই ছেলে তো করবে না, কিন্তু তোমার মেয়ে তো ঠিকই করবে। তবে আমার ভয় হচ্ছে। কি নিয়ে ভয় তোমার? তোমার মেয়ের যে রাগ, ওই ছেলেকে সহ্য করবে তো? সে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক হলে তো ভালোই। তাই ইরা কবে ফিরবে, কিছু কি বলেছে? আমাকে তো কিছু বলেনি, তবে ওর কথা অনুযায়ী আরও একদিন থেকে তারপর আসার কথা। ঠিক আছে, ওই ছেলেকে ডেকে এনে খাবার দাও তাহলে। ডেকে আনছি, তুমিও একসাথে বসো, তাহলে দুজনেই খাবার খেয়ে নিব একসাথে। তাহলে ওই ছেলের সাথে গল্পও করা হবে। ঠিক আছে, ডেকে আনো তাহলে। ইরার মা আকাশকে ডেকে নিচে আসে। 3 মিনিট পরে আকাশ নিচে নামে, কিন্তু ওনারা আকাশের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়, কেননা আকাশের বডির ফিটনেসের সাথে কোনোভাবেই যায় না। ও যে অটো চালায়। নিচে নামার পরে, আন্টি ডেকেছেন আমাকে? হ্যাঁ, বসো এখানে, আমাদের সাথে দুপুরের খাবার খেয়ে নিবে। আঙ্কেল আপনিও বসুন। আমি তো আছি। তা আকাশ, তোমার পরিবারে কে কে আছে তা তো বললে না? আমার পরিবারে কেউ নেই, আমি একা থাকি। কালকে তুমি আমার সাথে আমার অফিসে যেও। ওখানে আপাতত তোমায় একটা ছোট চাকরি দিব। যদি তোমার কাজের গতি ঠিকঠাক থাকে তাহলে তোমাকে আরও উপরের স্তরে নিয়ে আসবো। সত্যি বলছো না কেউ?
সত্যি বলছি, তোমার থাকা খাওয়া তো ফ্রি, সেজন্য তোমাকে প্রথম অবস্থায় 10,000 টাকা বেতন দিব। এতগুলো টাকা দেবেন? চেয়েছিলাম আরও বেশি বেতন দিতে, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথেই থাকো তাই বুঝতেই তো পারছো। তাছাড়া চিন্তা করো না, মাস যত যাবে তোমার কাজের উপর উপবৃত্তিও ঘটবে। তোমার বেতন আমি বাড়িয়ে দেব, সাথে চাকরির প্রমোশন তো আছেই। কিন্তু মাঝে মাঝে যদি আমার ছুটি লাগে? সমস্যা নেই, ছুটি লাগলে আমাকে বলে দিও, আমি বাকিটা দেখে নিব। ঠিক আছে। এইদিকে খাওয়া শেষ করে নেয়। পরের দিন সকালে ইরার বাবার সাথে অফিসে যায়। ওখানে ইরার বাবা একটা টেবিল দেখিয়ে দেয়। তুমি তাহলে এখানে বসে কাজ করতে থাকো, আমি কেবিনে গেলাম। কোনো সমস্যা হলে ম্যানেজার আছে, ওনাকে বলে দিও। যদি এতে কাজ না হয় আমাকেও জানিয়ে দিও। ঠিক আছে, জানাবো। এদিকে আকাশ তো কাজ করতে থাকে, অন্যদিকে ইরা কি করছে চলুন একবার দেখে আসি। এইদিকে ইরা তো একে খুঁজতে ব্যস্ত, কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। ইরা, তোর কি মনে হয় তুই ওকে খুঁজে পাবি? আমারও মনে হয় ইরা তুই খুঁজে পাবি না। কেন খুঁজে পাবো না শুনি? দেখ, একে তো ওর চেহারা দেখিসনি, তারপর নাম থেকে শুরু করে কি করে না করে কোনো কিছুই তুই জানিস না, তাহলে খুঁজবি কি করে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোর আবার কি কাজের কথা মনে পড়লো? আমরা এখানকার যে পুলিশ অফিসার আছে তার সাথে কথা বলি, উনি হয়তো কিছু একটা বলতে পারবে। সেটাই ভালো হবে, তাহলে চল ওনার কাছে যাই। তাছাড়া কাল তো আমাদের ফিরে যেতে হবে, এরপর তো আর কোনো তথ্যও পাবো না। তাহলে চল আমরা ওই পুলিশ স্টেশনে যাই। ওরা তিনজন আসে পুলিশ স্টেশনে, এসে ওসির সাথে দেখা করে। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আচ্ছা, ওই দিন যে অফিসারটা আপনাদের সাথে কথা বলেছে ওনার নামটা কি যেন ছিল? ওনার নাম তো আমি নিজেও জানি না। কি বললেন? আপনাকে ওনার নাম বলেনি? আচ্ছা, নাম না বলুক, উনি কোন ফোর্স থেকে এসেছে তা তো জানবেন। ওইসব কোনো কিছুই আমি জানি না। কি বললেন? কোনো কিছু না জেনে এভাবে ওনাদের কথায় রাজি হয়ে গেলেন? দেখুন, আমাকে উপর থেকে আদেশ করা হয়েছিল যে ওনারা যা যা বলবে, যা কিছু চাইবে আমি যেন পুরো সাহায্য করি। এর বাইরে ওনার সম্পর্কে আমি আর কোনো কিছুই জানি না। ঠিক আছে। এই বলে চলে আসে ওখান থেকে মন খারাপ করে। কোনো কাজই তো হলো না, এখন আর কি করে তাকে খুঁজে বের করবি? জানি না রে, তবে আমার মনে বলছে আমি ওকে ঠিকই খুঁজে পাবো। বাহ, এত টান! প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, সেখানে টান তো থাকবেই। তাছাড়া একে তো আমার জীবন বাঁচিয়েছে। শুধু তোর একার জীবন বাঁচায়নি, আমার জীবন তো বাঁচালো, এতেই হবে। এখন চল হোটেলে ফিরে যাই। এইদিকে ওরা হোটেলে আসে। হোটেলে এসে জানতে পারে ম্যাম ওদের খুঁজছিল, সেই জন্য ওরা ম্যামের রুমে আসে। ম্যাম, আমাদের ডাকছেন? এরা তোমরা তিনজন কোথায় গিয়েছিলে? আমরা তো একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। তোমাদের যে জন্য ডেকেছি, আমরা কাল সন্ধ্যার পরে রওনা দিব, সেজন্য তোমরা নিজেদের সব কিছু গুছিয়ে নিও। আমরা সকালে বের হব, গাড়ি নিয়ে একটা জায়গায় যাব। ওই জায়গায় ঘোরা শেষ হলে ওখান থেকেই আমরা রওনা দিব, সেজন্যই রাতের ভিতরে ব্যাগ গুছিয়ে নাও। ঠিক আছে ম্যাম, তাই হবে। এইদিকে আকাশ তো অফিসে কাজ করতে থাকে, মোটামুটি অনেক কাজ বুঝে শুনে করতে পারে। প্রথম দিনেই অনেক কাজ করে। এইদিকে স্যার, ছেলেটা তো অনেক কাজের। তাই নাকি? হ্যাঁ স্যার, আজকে প্রথম দিনে অনেক কাজ করেছে। তাছাড়া ছেলেটা কাজ করতে গেলে একটুও দুর্বল হচ্ছে না। ছেলেটার বডি দেখেছো? বডি দেখলেই তো বোঝা যায় কতটা শক্তিশালী হতে পারে, তা দেখলেই বুঝতে পারতে। স্যার, এখন কি বের হবেন? আমাকে তো একবার ওদের কাছে যেতে হবে। একা যাবেন নাকি সাথে করে কাউকে নিয়ে যাবেন? আকাশকে ডেকে দাও, ওকে নিয়ে যাই। ছেলেটা ভালো, তাহলে এরপর থেকে ওকেই পাঠাবো। আমি তাহলে কেস গুছিয়ে রাখি আর টাকা বের করে রাখি। ঠিক আছে, তাই করো। এদিকে ম্যানেজার ক্যাশ গুছিয়ে দেয়। কিছুক্ষণ পরে উনি আকাশকে নিয়ে বের হয়। আজকেও কি ব্যাংকে যাবেন? আমরা তো ব্যাংকে যাব না। তাহলে কোথায় যাব? আমরা তো যাচ্ছি রাজীবকে টাকা দিতে।
তা উনি কি আপনার বন্ধু হয়? বন্ধু হবে কেন? তাহলে টাকা দিতে যাচ্ছেন যে? এটা চাঁদা দিতে যাচ্ছি। চাঁদা কেন দেবেন? কি করব, ব্যবসা করতে গেলে এরকম চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়, না হলে তো এই চাঁদার জন্য অফিসে এসে ঝামেলা করে, রাস্তাঘাটে অনেক বিরক্ত করে, দেখা যাবে মেরেও ফেলতে পারে। তাহলে পুলিশকে কেন বলছেন না? তোমার কি মনে হয় পুলিশ এসব কিছু জানে না? আসলে ওরা আমাদের থেকে টাকা নেয়, পুলিশকেও কিছু দিয়ে রাখে, সেজন্য ওরা যাই করে না কেন পুলিশ ওদের কোনো কিছু করে না। এখন বুঝতে পারছি, তাহলে একটা ব্যবস্থা তো করতেই হবে। তুমি আবার কি ব্যবস্থা করবে? চলুন, আজকেই দেখতে পারবেন। এদিকে ওরা চলে আসে রাজীবের কাছে। ইরার বাবার মতো আরও অনেকে এসেছে চাঁদা দেওয়ার জন্য। এইদিকে বস, সবেমাত্র 80 লক্ষ টাকা হলো। কি বলিস, এত কম? সামনে তো আরও 5 জন আছে, রফিক চৌধুরীও আছে, সব মিলিয়ে তো 1 কোটি হবেই। হলেই ভালো। তা সবাই চাঁদা দিয়েছে তো, নাকি আরো কেউ বাকি আছে? এরা 5 জন দিলে আর কেউ কি বাকি থাকবে না? তাহলে তো এই টাকাগুলো ওদের থেকে নিয়ে নে, পুলিশ স্টেশনে কিছু পাঠিয়ে দে, আর বড় বাইকে কিছু পাঠিয়ে দে, বাকিগুলো লকারে রেখে দে। এদিকে রফিক চৌধুরীও টাকা ওদের হাতে দেয়। এদিকে আকাশ লক্ষ্য করে এখানে লোকের সংখ্যা 10 জনও হবে না, সেই জন্য আশেপাশে ভালো করে তাকাতে থাকে। ওই, তুই এইভাবে আশেপাশে কি দেখছিস? দেখলাম তোমরা কতজন আছো। তা জেনে তোর কি কাজ? কাজ তো আমারই। মানে কি? আর তুই কে? ওকে কিছু বলো না, আমার অফিসে নতুন এসেছে, আর পরের মাস থেকেই ওই তোমাদের টাকা দিতে আসবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। ভাগ্য ভালো রাজীব ভাই এখানে ছিল না, যদি উনি থাকতেন তোকে তো আজকে মেরেই ফেলতো। ও নতুন তো, সেজন্য বুঝতে পারেনি, ওকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিলাম। ওর মাথায় ভালো করে মাথা ঢুকিয়ে নে। আকাশ, চলো এখান থেকে। এদিকে আকাশ তো চলে আসে, সাথে পরিস্থিতি সবটা বুঝেও আসে। পরের দিন ইরা ঘুরতে বের হয়। এদিকে আকাশেরও 2 দিন হয়। রাতে ইরা কল দেয়, তখন ভুল করে আকাশ কল রিসিভ করে। ওই, এতক্ষণ লাগে কেন কল রিসিভ করতে? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে পরে চিনিস, আগে বল তুই কে? আমার নাম পারভেজ হোসেন আকাশ। তোকে আবার কবে থেকে রাখলো? এই তো 2 দিন হলো। তোর ম্যাম বা স্যারকে ডেকে দে তো। আপনার পরিচয় বলুন, তারপর দেব মোবাইল। ওই, তোকে মোবাইল দিতে বলেছি, ভালোই ভালোই মোবাইলটা দে, নয়তো আমি বাসায় আসলে তোকে আগে খাবো। আপনি কি নরখাতক নাকি? তুই কিন্তু বেশি কথা বলছিস। সে কখন থেকে শুধু রাগই দেখাচ্ছেন, একটু মিষ্টি করে তো কথা বলতে পারেন। ওই, তুই কোন হরিদাস পাল যে তোর সাথে মিষ্টি করে আমি কথা বলবো? আকাশ তো কথা বলছে, অন্যদিকে ইরা তো রাগের উপরে রেগে আছে। তখনই ইরার মা আকাশকে কথা বলতে দেখে। কে কল দিয়েছে? একটা মেয়ে কল দিল। নাম জিজ্ঞেস করো। নাম তো বলছে না। আমার কাছে দাও তো। নিন আন্টি, কথা বলেন। ইরার মা তো কল রিসিভ করে কথা বলতে থাকে। মা, কোন বেয়াদবটা কল রিসিভ করেছে? কেন রে, তোকে কিছু বলেছে নাকি? আমি কতবার বলেছি তোমার থেকে ফোন দিতে, কিন্তু সে কোনোভাবেই ফোন দিবে না। উল্টে বলে নাম না বললে ফোন দেব না। আচ্ছা, সেসব কথা এখন বল, তুই কবে আসবি? কালকেই আসবো আমি, এটা বলার জন্য কল দিয়েছি। সাবধানে আসিস। অন্যদিকে পরের দিন আকাশ অফিসে এসে কাজ করতে থাকে। তখন খেয়াল করে একটা কালো গাড়ি করে কিছু লোক অফিসের দিকে আসছে, সেই জন্য অফিসের নিচে নেমে আসে। ততক্ষণে খেয়াল করে রফিক চৌধুরী ওনাদের সাথে কথা বলছে, সেই জন্য ওনাদের কাছে আসে। আঙ্কেল, কোনো সমস্যা হচ্ছে কি? তেমন কোনো সমস্যা হয়নি। ওনারা কারা? ওনারা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছে, 2 মাসের ট্যাক্স বাকি ছিল বলে ওনারা অফিসে চলে এসেছে। কি বলেন? মাত্র 2 মাস বাকি বলে এভাবে অফিসে চলে আসার কথা না। তা আপনাদের আইডি কার্ডগুলো দেখান তো। তুই কে রে যে তোকে আমরা কার্ড দেখাবো? আমি যেই হই, কার্ড দেখাতে বলেছি, কার্ড বের করো, নয়তো সিকিউরিটি ডেকে তোমাদের এখানেই ধরে রাখবো। ওই, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কার্ড বের করবেন নাকি আমি সিকিউরিটি রাখবো?
এই দেখ কার্ড। কার্ড হাতে নিয়ে দেখতে থাকে, কিন্তু একটা সমস্যা হচ্ছে ওদের কার্ডে কোনো ছবি নেই। প্রতিটা কার্ড থেকে ছবি সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এটা আপনার কার্ড, কিন্তু একটা কার্ডেও তো ছবি নেই, এটা কি করে সম্ভব? সব কার্ডে ছবি থাকে না। তাছাড়া তুই কে যে আমাদের এত কথা জিজ্ঞেস করছিস? আর একটা কথা বললে তোকে এখানেই। বাকি কথা বলার আগেই একটা ঘুষি মারে ওই লোকটার মুখে। এতে মুখের ভিতরে কয়েকটা দাঁত ভেঙে যায় আর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তা দেখে বাকিরাও মারতে আসে, কিন্তু ওরা 5 জন এসেও আকাশের সাথে 1 মিনিটও টিকতে পারেনি। সবগুলো মার খেয়ে শরীরের হাড় ভেঙে নিচে পড়ে আছে। এবার সত্যি করে বল তোরা কারা? আমরা এখানকার লোকাল অফিসার। ট্যাক্স অফিস থেকে ঘুষ খাইয়ে কার কার ট্যাক্স বাকি আছে সেই তথ্য সংগ্রহ করি, তারপর ওদের অফিসে এসে ট্যাক্স আদায় করি। যা কিছু পাই তা দিয়ে আমাদের দিন চলে যায়। আগে এই সত্যিটা বলে দিলে এভাবে মার খেতে হতো না। এখন তোদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে পুলিশও পৌঁছে যাবে, বাকিটা ওরা বুঝে নেবে। ওদের নিয়ে কিছু সিকিউরিটি হসপিটালে চলে যায়। এদিকে আকাশের সাহসিকতা আর ফাইট দেখে ইরার বাবা তো অনেক খুশি। সত্যি আকাশ, তুমি না থাকলে আমি তো ওদের মোটামুটি 10 লক্ষ টাকা দিয়েই দিতাম। শুধু কথায় বিশ্বাস করা ঠিক না। তুমি এরকম মারামারি শিখলে কিভাবে? এমনিতেই এসে যায় মারামারি, তা আমাকে আজকের জন্য কি ছুটি দেওয়া যাবে? কোথায় যাবে আর ফিরবে কখন? যাব, একটু কাজ আছে, আর ফিরতে মোটামুটি রাত 12টা হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যেও। এদিকে আকাশ বের হয়ে আসে। এদিকে রফিক চৌধুরী ওনার স্ত্রীকে একটু আগে ঘটে যাওয়া সব কথা বলে। কি বলো, ছেলেটা তো দেখি আসলেই অনেক কাজের। সেটাই তো দেখছি। আমি আর কয়েকটা মাস ওর কাজ দেখি, তারপর তোমার সাথে একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। কোন বিষয় আর কি নিয়ে? আমি তোমাকে পরে জানাবো, আগে আমি নিজে তো শিওর হই। এইদিকে আজকে কিছু নতুন অফিসার আসে রয় এজেন্সিতে, সেজন্য একেও ডাকা হয়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আজকে তোমাদের এজেন্সিতে কিছু এজেন্ট এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দেব। চলো। এই ফেস সহ যাব? তুমি মুখ ঢেকে আসো, সমস্যা নেই। ঠিক আছে, চলুন স্যার। মুখ ঢেকে চলে আসে ওই এজেন্টগুলোর সাথে দেখা করার জন্য, ওদের সাথে পরিচিত হতে থাকে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে একে, এটা ওর ছদ্মনাম। ও কিন্তু 10 থেকে 12টা এজেন্টের মতো না, ও কিন্তু 10টা এজেন্সির মধ্যে সবচেয়ে বেস্ট এজেন্ট। তাহলে বুঝতেই পেরেছো। আর আমি তো কয়েকটা মাস পরে অবসরে যাব, আমার জায়গায় একে দায়িত্ব পালন করবে। এই বিষয়ে আমি পরে ঘোষণা করে জানিয়ে দিব। তোমরা যখন এসেছো তখন একে তুমি ওদের কয়েকটা ঘন্টা এজেন্টের দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে বুঝাতে থাকো, এরপর তুমি তোমার কাজে চলে যেও। ঠিক আছে স্যার। এরপর ওদের বোঝাতে থাকে। বোঝানো প্রায় শেষ হয়ে আসলে, তাহলে সবটা আশা করি বুঝতে পেরেছো, এখন তোমরা রেস্ট নাও। এদিকে একে চলে আসে ওখান থেকে। রাতের বেলায় আকাশ বাসায় ফেরে। যখন ওনাদের আগেই বলে রেখেছে আকাশের ফিরতে লেট হবে, সেজন্য তেমন কোনো সমস্যা হয়নি। নিজের রুমে এসে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। তখন আকাশ, নাস্তা করে নাও তাহলে। তাই এরা তো রাতে ফিরেছে, ওকেও ডেকে আনো। আমার হাতে তো অনেক কাজ আছে। আকাশ, তুমি বরং ইরাকে ডেকে নিয়ে আসো। আমাকে দেখে আবার চিৎকার বা চেঁচামেচি করবে না তো? করলেও আমরা সামলে নিব। যাচ্ছি তাহলে। এইদিকে চলে আসে ইরার রুমে, কিন্তু রুমের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছে না। সেই জন্য চারিদিকে দেখতে থাকে, কিন্তু তাও কোথাও কেউই নেই। কিন্তু ওয়াশরুমে দরজা খোলা, সেই জন্য দরজার কাছে যেতেই ইরাও তখন গোসল করে মাত্র বের হলো। এতে করে ইরা এসে আকাশের উপর পড়ে। তারপর ওরা দুজনেই নিচে পড়ে যায়। এদিকে ইরার চুল থেকে পানি পড়ছে, নাকের উপর দিয়ে পানির ফোঁটাগুলো আকাশের মুখে এসে পড়ে। এদিকে ইরা তাড়াতাড়ি করে উঠে যায়, কিন্তু টাওয়াল আকাশের কাছেই থেকে যায়। আসলে ওরা যখন নিচে পড়েছিল তখন টাওয়ালের একটা সাইড আকাশের পিঠের নিচে চলে আসে, যা ওরা কেউই খেয়াল করেনি। ইরা তো দাঁড়িয়ে যায়, কিন্তু নিজের এরকম অবস্থা থেকে চিৎকার করে ওঠে। এদিকে আকাশ টাওয়াল দিয়ে ইরাকে ঢেকে দেয়।
ইরা তো চিৎকার করছে, কিন্তু আকাশ ইরাকে বারবার থামানোর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু তাও কোনোভাবেই পারছে না। সেজন্য বাধ্য হয়ে ইরাকে দেওয়ালের সাথে চেপে ধরে মুখে হাত দিয়ে রাখে, যেন চিৎকার বাইরে না যায়। এত জোরে চিৎকার করলে কানের পর্দা তো ফেটে যাবে। দেখো, যা হওয়ার হয়েছে, এতে তোমারও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ নেই। এটা শুধু অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিন। ভাগ্য ভালো শুধু আমরা দুজন ছিলাম, তাই এই ব্যাপারটা এখানেই ধামাচাপা দিয়ে দেন। এবার ফ্রেশ হয়ে নিচে নেমে আসেন, আন্টি আপনাকে খাবার খেতে ডাকছে। এইদিকে ইরা কোনো কথা বলতে পারছে না, সেজন্য ইশারা করলে আকাশ হাত সরিয়ে নেয়, কিন্তু ইরা আবারও চিৎকার করতে যাবে যখনই আকাশ কিস করে বসে। 2 মিনিট পরে ছেড়ে দেয়। যদি আর একবার চিৎকার করেন তাহলে বেড কিন্তু এখানেই আছে। কিস করাতে ইরা বসে পড়ে ওখানে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সেই সুযোগে আকাশ নিচে নেমে আসে। কি ব্যাপার আকাশ, এরা চিৎকার করলো কেন? আন্টি আপনাকে তো আগেই বলেছিলাম, আপনি তো কথা শুনলেন না। তাই বলে এরকম ভাবে চিৎকার করবে? আসলে শুনে নেবেন কেন চিৎকার করেছে। আচ্ছা, ও আসুক। এদিকে 10 মিনিট পরে ইরা যখন নেমে আসে, তখন তো ইরাকে দেখে পুরোই অবাক হয়। এটা কীভাবে সম্ভব? আমি তো ওকে, কিন্তু ও তো এখানেই। তখন তো ঠিকমতো খেয়ালও করিনি, কিন্তু এখন তো নিজেই দেখে। এদিকে আকাশকে দেখে ইরার রাগ তো আরও বেড়ে যায়। ওই ছেলে আমার রুমে কেন এসেছে? আমি পাঠিয়েছি। তুমি কেন পাঠালে? সবাই একসাথে নাস্তা করব, সেজন্য তোর আব্বুকে বললাম তোকে ডাকার জন্য। কেন, তুমি কি আসতে পারতে না? আমার কাজ ছিল বলে আমি ওকে পাঠিয়েছি। তাই তুই এরকম ভাবে চিৎকার কেন করলি বলতো? তুমি জানো কি হয়েছে? আকাশ তো সবাই বলেছে। সব বলেছে মানে? কি বলেছে? এই যে তুই ওকে দেখলে চিৎকার করবি, রুম থেকে তাড়িয়ে দিবি, এইগুলো আর কি। এর চেয়ে বেশি কিছু আর বলেনি তো? আরো কিছু হয়েছে নাকি? না মা, ঠিক আছি আমি, কোনো কিছু হয়নি। এখন খেতে বস। এইদিকে ইরা চুপ করে আছে, কেননা ও যদি এখন কোনো কিছু বলে তাহলে উল্টো ওর জন্যই লজ্জাজনক। এদিকে আকাশ তো ইরার দিকে তাকে মিটমিট করে হাসছে, যা ইরার শরীরে মরিচের জালের মতো অবস্থা। কিছু পারছে না বলতে, সেই জন্য চুপচাপ খেয়ে নিতে থাকে। এদিকে ইরার বাবা আর আকাশ চলে যায়। তখন ইরা ওর মায়ের সাথে ড্রয়িং রুমে আসে। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি করে বল। তুমি কোথাও বের হবে নাকি? আমি এখন কোথায় যাব? আশ্চর্য, দেখছিস না টিভি দেখছি। যা বলার তাড়াতাড়ি করে বল। আম্মু, ওই ছেলেটা কে আর আমাদের বাসায় কেন? ওই ছেলের মন অনেক ভালো, তার উপর ছেলেটা দেখতেও অনেক সুন্দর, লম্বা, শিক্ষিত। তার উপর ইরার মা আকাশের ব্যাপারে বাকি কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পরে হয়েছে হয়েছে, আর কোনো কিছু বলতে হবে না। এখন এটা বলো, ওই ছেলে কখন এই বাড়ি ছাড়বে? ও কেন বাড়ি ছাড়তে যাবে? মানে কি আম্মু? তাহলে কি ওই ছেলের সাথে আমি একই বাসায় সারাক্ষণ থাকবো নাকি? ছেলে তো দেখতে ভালো, কিন্তু স্বভাব তো ভালো না। কেন রে, কি হয়েছে? কিছুই করেনি। আমি চাই না ওই বাসায় থাকুক। তাছাড়া তুমি একটা জিনিস চিন্তা করো, একটা অপরিচিত ছেলের সাথে একই ছাদের নিচে আমি থাকবো কি করে? আমরা যেমন আছি তেমন করেই থাকবি। আমি বুঝি না, ওই ছেলে 2 দিনে তোমাদের কি এমন খাইয়ে দিল যে তোমরা এখন আমার কথাই শুনছো না? শোন, এই যুগে এরকম ছেলে পাওয়া যায় না, বুঝলি? কিরকম ছেলে তা তো বোঝাই হয়ে গেছে আমার। এদিকে এদের আলাপ তো শেষ, অন্যদিকে চলুন বাকি কিছু আলাপ আমরা শুনে আসি অফিস থেকে। আকাশ, তুমি কি এখন ফ্রি আছো? হ্যাঁ আঙ্কেল, আমি তো এখন ফ্রি আছি। আমার রুমে একটু আসো তো। জি আঙ্কেল, আসছি। 5 মিনিট পরে আঙ্কেলের রুমে আসে, এসে দেখে উনি একটা বিষয় নিয়ে চিন্তিত আছে। কিছু হয়েছে কি? একটা সমস্যায় পড়ে গেছি। কীরকম সমস্যা? আমাকে একবার দেশের বাইরে যেতে হবে। কবে যাবেন? আর যাওয়া নিয়ে এত চিন্তিত হচ্ছেন কেন? আমি এই সময় দেশের বাইরে এলে ব্যবসা দেখাশোনা করবে কে? আমি তো এখনও সেরকম ব্যবসা বুঝে উঠতে পারিনি, পারলে তো নিজেই করতে পারতাম। একটা কাজ করো তাহলে। কি কাজ? তুমি না হয় দেশের বাইরে এসে
সে কাজটা করে দিও। কিন্তু আমি কি বুঝবো এই সব কিছু? আমি একটা ফাইলে সবটা লিখে দিব, তুমি শুধু ফাইলটা নিয়ে গেলেই হবে, বাকিটা ওনারা সব করে দেবে। তোমাকে একটা জিনিস দেবে, ওটা তুমি সাথে করে নিয়ে আসলেই হবে, ব্যাস তাতেই হবে। ঠিক আছে, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। আমরা যখন বাসায় যাব তুমি তাহলে পাসপোর্ট আমাকে দিও। ঠিক আছে, আমি তাহলে এখন কেবিনে গেলাম। এদিকে ভার্সিটিতে ইরা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। তখনই, কি রে, তোর স্বপ্নের মানুষের কোনো খোঁজ কি পেলি? এত সহজে কি খোঁজ পাবো? তাহলে ওর আশা বাদই দে। মনে তো হচ্ছে তাই করতে হবে। এখন চল বাসায় যাই। এত তাড়াতাড়ি চলে যাবি? ভালো লাগছে না। এদিকে বাসায় আসে। রাতে ইরার বাবা মা সবাই মিলে খেতে বসে। তখন ইরার বাবা আকাশের দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা বলে। পাসপোর্ট এনেছো? এই নিন আঙ্কেল। ইরার বাবা পাসপোর্ট দেখে অবাক হয়ে যায়, কেননা এটা 4 থেকে 5টা পাসপোর্টের মতো সাধারণ কোনো পাসপোর্ট ছিল না। এটা পাসপোর্ট নাকি অন্য কিছু? কেন আঙ্কেল, কোনো সমস্যা কি? আসলে এরকম পাসপোর্ট তো আমি কখনো দেখিনি, তার উপর পাসপোর্টে অনেক পাতায় সিল মারা আছে, সেজন্য একটু অবাক হলাম আর কি। এদিকে এদের কথার মাঝে ইরা ওর রুমে এসে ওর পাসপোর্টটা নিয়ে ওর বাবার কাছে দেয়। এই নাও আব্বু, আমার পাসপোর্ট। তোর পাসপোর্ট দিয়ে আমি কি করব? তুমি ওকে দেশের বাইরে পাঠাবে। যদি ও ফিরে না এসে জানতে পাঠাচ্ছ যদি তা নিয়ে পালিয়ে যায়, সেই জন্য আমিও যাব সাথে করে। তাছাড়া তুমি কিন্তু ওনাদের বলে দিও, ওনারা সব কিছু যেন আমার কাছে দেয়। এটা কোনো কথা? শুধু শুধু তোর কি জন্য যাওয়া দরকার? থাক আঙ্কেল, যখন আসতে চাইছে আসুক। আপনি ওনাদের বলে দিয়েন সব কিছু যেন ওনার হাতেই দেয়। কিন্তু তা কি করে হয়? আমার হাতে দেখ বা ওনার হাতে দেখ, জিনিসটা নিয়ে এখানে আসতে পারলেই হবে। ঠিক আছে, আমি তাহলে পাসপোর্টগুলো পাঠিয়ে দিচ্ছি টিকিট করার জন্য। এদিকে ওদের পাসপোর্টগুলো ইরার বাবা ওনার ম্যানেজারের হাতে দেয়। এখানে 2টো পাসপোর্ট আছে, এইগুলো দিয়ে টিকিট কাটার ব্যবস্থা করো। আমি তাহলে এখনই নিয়ে যাচ্ছি। ম্যানেজার চলে আসে টিকিট করার জন্য। দুজনেরই টিকিট কাটা শেষ। 3 দিন পরেই ওদের ফ্লাইট। এদিকে আকাশ রুমে বসে আছে। ইরার বাবা আকাশকে সবটা বুঝিয়ে দিতে থাকে। মোটামুটি 2 দিনে উনি আকাশকে অনেক কিছুই বুঝিয়ে দেন। পরের দিন ওরা বের হবে, তখন ইরার বাবা আকাশকে নিয়ে একটু সাইডে আসে। বুঝতেই তো পারছো আমার মেয়েটা অনেক জেদি আর রাগী, ওর খেয়াল রেখো। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, আপনি শুধু দোয়া করেন। যাও তাহলে সাবধানে। এইদিকে ওরা দুজনে সবটা শেষ করে প্লেনে এসে বসে পড়ে। এইদিকে এরা যেতে থাকুক, অন্যদিকে আমরা অন্যদিকে দেখে আসি কি হয় ওখানে। অন্যদিকে, স্যার আমাদের একে স্যার কোথায়? ওকে হঠাৎ কেন খুঁজতেছো? আপনি তো বলেছিলেন দেশের বাইরে আমাদের একটা ছোট্ট করে মিশন আছে। সেই মিশন সম্পর্কে তো এখনও কোনো তথ্য বলেনি, বা মিশন সম্পর্কে তেমন কিছুই জানি না। স্যার আমারও সেম প্রশ্ন, উনি কখন কি করে সেই সম্পর্কে আমার কোনো তথ্য ঠিকমতো পাই না। ওকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, ও কখন কি করে কি করবে তা শুধু আমি জানি, সেজন্য তোমরা ওর ব্যাপারে জেনে কাজ নেই। আসলে স্যার কথাটা এইভাবে বলতে চাইনি। আসলে কোন মিশনে যাওয়ার আগে তো আমাদের সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়া হয়, আমরা কি কি করব না করব, কোথায় নামবো, কিভাবে আমরা যাব। কিন্তু 3 দিন পরেই তো মিশন, সেই জন্য জিজ্ঞেস করা। স্যার আমারও সেম প্রশ্ন। একে ওর মিশনে চলে গিয়েছে, ওকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের জন্য মিশন হচ্ছে কয়েকদিন আগে যে মিশনটা শেষ হয়নি সেই মিশনে তোমরা যাবে। একে আগেরবার ঠিক যেমন যেমন কাজ করেছিল ঠিক তেমনই কাজ করে যাবে। ও একটা জঙ্গলের ভিডিও পাঠিয়েছে আমাকে, সেই ভিডিও তোমরা দেখো আর ওই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, তাই হবে। এইদিকে ওরা তো ভিডিও দেখতে থাকে। এরপর ওদের স্যার ওদের বাকিটা বোঝাতে থাকে। এইদিকে ওদের পাঠিয়ে দেয় কাশ্মীরের দিকে। ওরা আবারও সেম 15 জন এজেন্ট নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে চলুন আকাশ আর ইরা কী করছে তা আমরা দেখে আসি। ওরা দুজনেই এয়ারপোর্ট থেকে বের হয়ে নিচে নামে। আমরা এখন যাচ্ছি কোথায়? আপাতত হোটেলে যাব। কোন হোটেলে যাব? এখন কি করে তা বলবো। আচ্ছা, আমরা যে অফিসে কাজের ব্যাপারে যাব
সে অফিসটা যেখানে, আমরা তার আশেপাশে কোনো একটা হোটেলে তো থাকতে পারি। এত বুদ্ধি নিয়ে থাকেন কি করে? আমার বাবারই একটু বুদ্ধি বেশি, সে আর নতুন কি। এবার বক বক বন্ধ হলে আমরা সামনের দিকে এগোতে পারি। ঠিক আছে, চলুন। এরপর ওরা একটা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে করে হোটেলে আসার পরিবর্তে চলে আসে একটা বাড়িতে। বাড়িটার সামনের দিক থেকে অনেক পুরনো আর ছোট মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ঢুকে ইরা তো অবাক হয়, কেননা ভিতরটা অনেক বড় ছিল। এটা কার বাড়ি? কার আবার? আমার বাড়ি। আমাকে দেখে কি আপনার মদন বলে মনে হয়? মদন কেন মনে পড়বে? এই যে এই বাড়িটা যদি আপনার হয়, তাহলে আমাদের বাড়িতে কেন পড়ে আছেন? সে আমার ইচ্ছে। এখন মুখটা বন্ধ রেখে ফ্রেশ হয়ে নিন। ইরা কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পরে আকাশের কিছু কাজ আছে, সেই জন্য ইরাকে কিছু খাবার আর নাস্তা দিয়ে যায়। আবার ফিরতে রাত হবে। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কোনো কিছু লাগলে কল করবেন। এখানে নাস্তা আর এখানে খাবার আছে, খেয়ে রাতে শুয়ে পড়বেন। আমাকে এইসব খাইয়ে উল্টোপাল্টা কোনো কিছু করার চিন্তা করছেন না তো? আপনার মাথায় কি এইসব ছাড়া আর ভালো কোনো কিছু আসে না? আসবে কি করে? নিজে না খেয়ে আমাকে খেতে বলছেন, এতে মাথায় তো অনেক কিছুই আসবেই। আকাশ কথাটা শুনে প্রতিটা আইটেম থেকে কিছু কিছু করে খেয়ে নেয়। এবার তো বিশ্বাস হলো খাবারে কিছু নেই। ঠিক আছে, যান তাহলে। আসার সময় কিছু চকলেট নিয়ে আসবেন মনে করে। এইদিকে আকাশ রুমটা বাইরে থেকে লক করে বের হয়ে আসে। আসার সময় ইরার বাবাকে কল দিয়ে সবটা বলে দেয়। অন্যদিকে, তুমি পৌঁছে গেছো তো? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। এখন তোমার প্ল্যান কি? আমাদের বাকি এজেন্টগুলো যখন ওইদিকে থাকবে, তখন ডেভিল মনে করবে আমাদের এজেন্টগুলো ওইদিকে আছে। অলরেডি আমাদের এজেন্ট ওইখানে হামলা করেছে। এখন আমি যাচ্ছি ডেভিলের কাছে। আপনি একটা কাজ করুন, এই দেশের একটা এজেন্সির সাথে কথা বলে আমাকে কিছু হাতিয়ার দেওয়ার ব্যবস্থা করেন। তোমার তো সেই হাউজে হাতিয়ার থাকার কথা। কিছু সমস্যার কারণে সেগুলো আমি আনতে পারিনি। ঠিক আছে, তুমি ওই ঠিকানায় যাও, আমি ওদের বলে দিচ্ছি। ঠিক আছে স্যার। একে ওই দিকে যায়। ওদের অফিসের সামনে এসে ওর স্যারকে কল দেয়। এতে একজন অফিসার নিচে নামে। আমরা নামি কি? নাম বলার প্রয়োজন নেই, আমার কিছু হাতিয়ার লাগবে। হাতিয়ার তো দেওয়া হবে, কিন্তু আপনাকে সেসব হাতিয়ার আবার ফেরতও দিতে হবে। হাতিয়ার ফেরত তো দেব, কিন্তু যেগুলো খরচ করব সেগুলো ফেরত দেব কি করে? আচ্ছা, আমি আপনার সাথে যাব। ঠিক আছে, চলুন। এদিকে একে হাতিয়ার নিতে থাকে। অন্যদিকে, বস, একটা খবর পেয়েছি। কি খবর? তাড়াতাড়ি বল। আমাদের এখানে হামলা হতে পারে। হামলা তো হয়েছে আমাদের কাশ্মীরে, ওখান থেকে বলেছে। ওখানের সাথে সাথে এখানেও হামলা হতে পারে। যদি এমনটা হয় তাহলে প্রস্তুত থাক তোরা। কিন্তু বস, এখানে তো তেমন কিছুই নেই আমাদের। যা আছে তা নিয়ে রেডি হতে বল। ঠিক আছে। এদিকে অফিসার আর একে চলে আসে একটা ঠিকানা। এত বড় একটা জায়গায় আমরা মানুষ মাত্র 2 জন। তোমার কি ভয় হচ্ছে? আমরা লোক কম হওয়াতে একটু তো হচ্ছে। বুঝতেই তো পারছেন ওরা ঠিক কতজন আছে, আমরা তো সেটাই জানি না। তাহলে একটা কাজ করো, তুমি এখানে থাকো, আমি ভেতরে এসে দেখে যাচ্ছি। এটা তোমার কাছে রাখো, যদি আমি সমস্যায় পড়ি এটাতে করে তোমাকে সিগন্যাল দেব, তুমি এটার সাহায্যে আমার কাছে চলে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে। এদিকে একে ভিতরে আসে, এসে নিজের মতো করে বাকি কাজ করতে থাকে। কিছু কিছু জায়গা বোমা লাগিয়ে দেয়, কিন্তু এই জায়গায় তেমন কোনো লোককে দেখতে পাচ্ছে না। সেই জন্য ভেতরের রুমগুলো দেখতে থাকে, কিন্তু তাও খুঁজে পাচ্ছে না। সেই জন্য সন্দেহ আরও বেড়ে যায়। কি ব্যাপার, এখানে তো 10 জন হলেও লোক থাকার কথা, কিন্তু একজনও দেখছি না, ব্যাপারটা কি? এদিকে ডেভিল আর ওর লোক বসে আছে ওই বাড়ির 40 ফুট নিচে। আসলে এই বাড়ির কিছু কিছু সিক্রেট রুম আছে, কিন্তু একে তো আর জানে না, সেই জন্য পুরো বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেয়। এদিকে ডেভিল আর ওর লোকেরা বুঝতে পারে। বস, এখন কি করবেন? চুপ করে বসে থাক। ওরা কতজন লোক এসেছে সেটাই তো জানি না, তাছাড়া ওরা তো আমাদের কোনোভাবেই খুঁজে পাবে না। কিন্তু আমরা বের হব কি করে? বের হওয়ার রাস্তা আছে, সে নিয়ে চিন্তা করো না।
এইদিকে কল দেয় ওর স্যারকে। স্যার, আপনার এজেন্ট তো ভুল তথ্য দিয়েছে। ভুল তথ্য কি করে হবে? এখানে তো কাউকে পাইনি, সব কয়েকটি খালি রুম, কোনো রুমে লোকই নেই। তা কি করে সম্ভব? ভালো করে খুঁজে দেখো। তার সম্ভব না। কেন সম্ভব না? আমি তো বোমা দিয়ে পুরো বাড়িটা ধ্বংস করে দিয়েছি। যদিও কেউ থাকে, তার বাঁচার কোনো আশঙ্কা নেই। তুমি তাহলে চলে আসো। ঠিক আছে স্যার। এদিকে ওই অফিসারকে কিছু বন্দুক দিয়ে দেয়। বোমাগুলো কোথায়? এত বড় একটা বাড়িকে গুলি করে ভাঙবো নাকি? তাই বলে সবগুলো বোমা খরচ করে ফেলবেন? তোমার তো ভাগ্য ভালো বন্দুকগুলো পেয়েছো। যদি ভেতরে কেউ থাকতো তাহলে তো এটাও তুমি ফেরত পেতে না। এবার এইগুলো নিয়ে তোমার এজেন্সিতে দাও। আপনি কোথায় যাবেন? আমি যাব আমার কাজে। এরপর দুজন দুই দিকে চলে আসে। রাতে ইরার কথা মতো চকলেট নিয়ে আসে, কিন্তু রাত হয়ে যাওয়াতে আর ওই রুমে যায়নি। ফ্রিজের মধ্যে সবগুলো চকলেট রেখে দেয়। পরের দিন সকালে ইরা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ নাস্তা করছে। এটা কি হলো? কই, কি হলো? আমাকে একা রেখে যাওয়া কেন শুরু করলেন? আপনি ঘুমাচ্ছেন বলে আমি আর ডিস্টার্ব করলাম না। আমার নাস্তা কোথায়? সামনেই রাখা আছে। এরপর ইরা বসে খেতে শুরু করে। খাওয়া শেষ করে আমরা বের হব কখন? ফাইল নিয়ে? মাত্র সকাল হলো, এখনো অনেকটা সময় বাকি আছে। বিকাল 4টায় মিটিং। এরপর কি আমরা আবার দেশে ফিরে যাব? এত তাড়াতাড়ি বললেই তো ফেরা যায় না। কাজ তো শেষ হয়ে যাবে, তাহলে এখানে শুধু শুধু কেন বসে থাকবো? আপনাকে বসে থাকতে কে বলেছে? আশেপাশে ঘুরে দেখবেন। আমি কি রাস্তাঘাট চিনি নাকি যে ঘুরে দেখব? বাচ্চা মেয়ে হলে ভেবে নিতাম হারিয়ে যাবেন, কিন্তু এত বড় হয়ে হারিয়ে যাওয়ার প্রশ্নই তো ওঠে না। তাও আমি একা একটা মেয়ে, রাস্তায় বের হলে ছেলেরা যদি... কাজের পরে যদি সময় পাই তাহলে যাব। ঠিক আছে। এরপর বিকেলে ওরা দুজনে বের হয় ফাইল নিয়ে। ওরা প্রথমে একটা অফিসে আসে, এখানে এসে ফাইলগুলো পড়তে থাকে। তখনই কয়েকটা লোক ওদের সামনে আসে। এখানে মিস্টার আকাশকে? জি, আমি। স্যার আপনাকে ভিতরে ডাকছেন। আমি আসবো ভেতরে। সরি, আপনাকে ভিতরে নেওয়া যাবে না। কথাটা শুনে ইরা মন খারাপ করে বসে আছে। ভিতরে এসে কাজ করতে থাকে। তারপর ওনারা কিছু পেপার আর একটা হার্ড ডিস্ক দিয়ে দেয়। ওটা নিয়ে বেরিয়ে আসে। আকাশের হাতে দেখা মাত্রই, কি আছে এটাতে? কি আর হবে, একটা ছোটখাটো বোম। ভেতর থেকে যা দিয়েছে এটা আমার হাতে দাও, আমি এটা বাবার হাতে তুলে দেব। ঠিক আছে, নিন তাহলে। আচ্ছা, কাজ তো শেষ, আমরা এখন কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু এইগুলো নিয়ে বের হওয়াটা রিস্ক হয়ে যাবে। সত্যি তো, আমি এটা ভাবিনি। তাহলে এটা বাসায় রেখে তারপর না হয় আমরা ঘুরতে যাব। আমরা এখান থেকে বাসায় পৌঁছতে 30 মিনিট। এখন বাজে 6টা। এত রাতে বের হওয়াটা ঠিক হবে না। তাহলে কালকে বের হব, ঠিক আছে? আচ্ছা, তাই হবে। ওরা ওইগুলো নিয়ে বাসায় চলে আসে। পরের দিন ওরা ঘুরতে বের হয়। কিন্তু ইরা একটা জিনিস খেয়াল করে, সেটা হলো আকাশ এখানকার প্রায় অনেক কিছুই চেনে। সেজন্য একটু বেশি অবাক হয়। আচ্ছা, তুমি এত কিছু চেনো কি করে? তা জেনে আপনার কি কাজ? বললে সমস্যা কি? সমস্যা আছে বলেই এখন বলছি না। ইরা চুপ করে আছে, আর কোনো প্রশ্নই করেনি। এদিকে ওদের ঘোরা শেষ হয়ে যায়। রাতে ওরা সব কিছু গুছিয়ে নিয়ে বের হয় এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে ওরা নিজেদের দেশে ফিরে আসে। ওদের আনতে কেউই আসেনি এয়ারপোর্টে, কেননা সবাই যে যার মতো করে ব্যস্ত আছে। সেই জন্য ওরা বাসায় আসে। এসেই ইরা ওর বাবার হাতে ওইগুলো তুলে দেয়। কি আছে এখানে? আমি তো জানি না। আচ্ছা, তুই রুমে যা, আমি আকাশের থেকে পরে জেনে নিব। কথাটা শুনে কিছুটা রাগ হয় ইরার, কেননা আকাশ আসাতে ইরাকে কেউ কোনো পাত্তাই দিচ্ছে না ঠিক মতো। পরের দিন ইরা যায় ভার্সিটিতে, আর আকাশ আসে অফিসে। ভার্সিটির মধ্যে, কি রে, এতদিন কই ছিলি তুই? দেশের বাইরে ছিলাম। হঠাৎ করে দেশের বাইরে? ব্যাপারটা কি বলতো? আরে তেমন কিছু না, অফিসের কিছু কাজে গিয়েছিলাম। তুই একা গিয়েছিস নাকি সাথে আরও কেউ ছিল? ইরা প্রথমে ভেবেছিল বলবে না, কিন্তু পরে ঠিকই স্বীকার হয়। বাহ, বিয়ে না হতেই হানিমুন? কার বিয়ে আর কিসের হানিমুন? কার আবার? তোর আর ওই ছেলেটার?
তোদের কি মাথা টাথা গেছে নাকি? মাথা কেন যাবে শুনি? আমি ওই ছেলেকে তো দুই চোখে সহ্য করতে পারি না। ওই ছেলেকে কিভাবে আমার বাসা থেকে বের করব সেই আইডিয়াটা দে। তুই কিছু কাজ করে নিতে পারলেই হয়ে যাবে। যেমন কি কাজ? ওই ছেলেকে প্রতিনিয়ত অফিসে অপমান করবি, বাসায়ও সেমভাবে করবি। দেখবি ছেলেটা অফিস থেকে তো যাবেই, সাথে বাসা থেকেও। তাহলে এখন আমাকে আগে অফিসে বসতে হবে। ঠিক বলেছিস। বাবাও আমাকে কয়েকবার বলেছিল, কিন্তু আমি এত প্যারা নিতে পারবো না বলে বাবাকে মানা করে দিয়েছি। এখন সে সুযোগ আবার আমাকে কাজে লাগাতে হবে যে কোনোভাবেই। তুই অফিসে ঢুকে ওই ছেলেকে সব সময় তো আশেপাশে রাখবি, ওকে দিয়ে সব রকম কাজ করাবি। তবে এইগুলোর কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আঙ্কেল এখন তোর থেকেও ওই ছেলেকে বেশি গুরুত্ব দেয়। এরকমটা যদি চলতে থাকে তাহলে একটা সময় দেখবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তোর বাবা মার ক্ষতি করে সব কিছু নিজের করে নিবে। তখন তোর নিজের বলতে কিছুই থাকবে না। আমি তো এত কিছু ভেবে দেখিনি। সেজন্য তো বললাম এখনো সময় আছে, নিজেকে ঠিক কর, নয়তো দেখবি কোন ফাঁকে তোদের সব কিছু নিয়ে উড়ে চলে যাবে। তাহলে একটা কাজ করি, আমি ওই ছেলেকে বাবা মা চোখে আমি খারাপ বানিয়ে দেই। কিভাবে বানাবি? প্রথমে অফিসের হিসাবে টুকটাক গরমিল দেখাবো, এরপর আস্তে আস্তে বিভিন্নভাবে যে কোনো রকমে ওকে তো খারাপ বানাবো। কেননা এইরকম হতে থাকলে তো বাসায় আমাকে কেউ আর পাত্তাই দেবে না। সেই জন্য তো বলেছি এখনই তুই শুরু করে দে। আচ্ছা, রাতেই আমি বাবাকে বলবো আমি যে অফিসে বসবো। ঠিক আছে, এখন তুই বাসায় যা, আমরাও বাসায় যাব। এই বলে ওরা যে যার মতো বাসায় চলে আসে। রাতের বেলায় ইরা আর আকাশ সাথে ইরার বাবা মা একসাথে খেতে বসে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আমি কাল থেকে কোম্পানিতে জয়েন করব। এটা তো অনেক খুশির কথা। সত্যি বলছো তো? সত্যি বলছি। তবে তোকেও আকাশের মতন প্রথম থেকে নিচু অবস্থা থেকে শুরু করতে হবে। নিচু অবস্থান বলতে? যেমন ধর নিম্নপথ থেকে শুরু করে উপরের দিকে আসতে হবে। বাবা, এটা কোন কথা বললে তুমি? আমি যদি নিম্ন পদস্থ থেকে শুরু করি তাহলে আমি তোমার মেয়ে হয়ে কেন অফিসে জয়েন করব? এতে তো আমি অন্য কোম্পানিতে জয়েন্ট হতে পারি। তাহলে তুমি কি চাচ্ছ সেটা আমাকে বলো। আমি সরাসরি তোমার আগের পোস্টে জয়েন করব। এক কথায় তোমার পরে আমার হাতেই থাকবে পুরো অফিসের কন্ট্রোল। এটা আবার কেমন কথা? আম্মু, তুমি আব্বুকে কিছু বোঝাও। ইরার আব্বু, এরা যদি প্রথম থেকে শুরু করে তাহলে পরবর্তীতে ওকে তুমি এমডি যে বানাবে তখন কি ওর সম্মান থাকবে? ব্যবসার ক্ষেত্রে তুমি কোনো কথা বলো না। এটা কোনো ছেলে খেলা না যে বললেই কাউকে এমডি স্থান দিয়ে দেওয়া যায়। ও তো তোমারই মেয়ে, ভুল করলে তুমি তো আছোই। ভুল করে লক্ষ লক্ষ টাকা লস করবে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? তাছাড়া তুমি তো আছোই, তোমার পাশে পাশে রেখে ওকে শেখাও। আব্বু, তোমার পাশে রাখলেই হবে আমাকে। থাক আঙ্কেল, রেখে দিন, আমরা তো আছি। আপনার থেকে না হয় শিখে নেব, ভুল হলে শুধরেও নিতে পারবো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন কাল থেকে না হয় আসতে পারে। এইদিকে ইরা কিছুটা খুশি হলেও মনের দিক থেকে অনেক রেগে আছে, কেননা ইরার বাবা আকাশের কথাই ইরাকে ওনার সাথে রাখতে রাজি হয়েছে, সেই জন্য। তাও কাউকে কিছু বুঝতে দেয়নি। খাওয়া শেষ হলে রুমে চলে আসে, এসে পুরো ঘটনা তানু আর রিমুকে বলে। ওরা সবটা শোনার পরে, দেখলি তো আমার কথাই মিলল। তাই তো দেখলাম। এখন কাল থেকে অফিসে যাই, তারপর আমি বাকিটা বুঝে নেব আস্তে আস্তে। পরের দিন ইরার বাবা, ইরা আর আকাশ তিনজনে একসাথে বের হয় অফিসের দিকে। প্রথম দিন ইরার মোটামুটি বোরিং লাগলো, কেননা ইরা তো কোনো কিছুই বোঝে না, সেই জন্য কোনো কাজও ওকে করতে হয়নি। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। তানু ইরাকে কল দেয়। কি রে, কত দূর? আজকে একটা ফাইলে আমি ঝামেলা করে এসেছি আকাশকে ফাঁসানোর জন্য। কাল আমি অফিসে যাব না। কেন কেন? আমি যদি চাই কিছু ঝামেলা আমাকে নিয়েও হতে পারে।
সেই জন্য সব ঝামেলা আকাশের উপর দিয়ে যাক। ঠিক আছে, সাবধানে থাকিস। এইদিকে ইরার বাবা অফিসের ফাইল দেখে অবাক হয়, কেননা প্রায় 80 লক্ষ টাকার হিসেব এখানে গড়মিল আছে। সেই জন্য আকাশকে ডেকে পাঠায়। আকাশ, এই ফাইল কি তুমি তৈরি করেছো? আমি তৈরি করেছি, কিন্তু 3 ঘন্টার জন্য ইরা আমার থেকে ফাইলটা নিয়ে হিসাব দেখবে বলে পরে আমাকে দিয়ে দেয়। আমি আর ভেতরে খুলে দেখিনি। কোনো কিছু হয়েছে কি? তাহলে ইরা তোমার থেকে ফাইলটি নিয়েছিল? হ্যাঁ। কোনো সমস্যা হয়েছে কি? কোনো সমস্যা হয়নি, তুমি এখন কেবিনে যাও তাহলে। আকাশ তো কেবিনে যায়। এইদিকে রফিক চৌধুরী বুঝতে পারে সবটা, সেই জন্য উনি চুপ করে আছে। কেন চুপ করে আছে তা হয়তো অনেকে বুঝতে পারছেন না, কিন্তু চিন্তা করবে না, এই বিষয়ে পরে আপনারা জানতে পারবেন সব কিছু। সন্ধ্যার দিকে আকাশ সহ রফিক চৌধুরী বাসায় আসে। ইরা তো বসে আছে কখন আকাশকে কথা শোনাবে সেই জন্য। তাই, কি ব্যাপার আব্বু, তুমি ঠিক আছে তো? আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে? তোমার কি রাগ বা জেদ হচ্ছে না? এইগুলো কেন হবে? না কিছু না। রুমে গেলাম আমি। আকাশ, সকালে বের হতে হবে, আমাদের ওই মিটিংয়ে যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। রাতের বেলায় আকাশ আর রফিক চৌধুরী কালকের মিটিং নিয়ে কথা বলতে থাকে। কখন কি করবে না করবে, কিভাবে তাদের প্রজেক্ট উপস্থাপন করবে, এইসব ব্যাপারে। পরের দিন ওনারা বের হয়ে মিটিং শেষ করে। এভাবে আরও কয়েকটা দিন কেটে যায়। ইরা যতই যা কিছু করুক না কেন এতে কোনো লাভ হচ্ছে না। সেই জন্য ওর বান্ধবীদের বলে, কোনো কাজই তো হচ্ছে না। কাজ হচ্ছে না? এত ভুল থাকার পরেও আঙ্কেল ওই ছেলেকে এখনো সহ্য করে যাচ্ছে কি করে? তা তো আমি জানি না, কিন্তু এবার এমন কিছু একটা করতে হবে যেন বাবা ওকে বাসা থেকে বের করে দেয়। তাহলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? তাড়াতাড়ি করে বল আমাকে। তানু এরপর ইরাকে কিছু আইডিয়া দেয়। ইরা শুনে অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত এতটা নিচে নামবো আমি? এছাড়া তো আর কোনো উপায়ও নেই। কিন্তু এতে কাজ হবে তো? 100% কাজ হবে। রিমু, তুই চুপ কেন? আমি ভাবছি যেভাবে প্ল্যান করেছিস সেভাবে কাজ করতে পারবি তো? 100% কাজ হবে। আমি একটা মুভিতে সেম কাহিনী দেখেছি। তুই যদি করে ফেলতে পারিস তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আমি কাল ট্রাই করব। ঠিক আছে, তাই করিস, তবে একটু সাবধানে করিস। সাবধানের কি আছে আবার? অ্যাক্টিং করতে গিয়ে আবার সিরিয়াস করে বসিস না। এতটা বোকা না আমি। আমি এখন যাই তাহলে। ঠিক আছে। ওরা ওই জায়গায় থেকে চলে আসে। রাতের বেলায় ওরা সবাই খেতে বসে, কিন্তু ইরার বাবা মা প্রায় খাওয়া শেষ। আম্মু, তোমার খাওয়া কি শেষ? কেন, কিছু বলবি নাকি? আমাকে 1 গ্লাস দুধ গরম করে দাও তো। ঠিক আছে, তা আকাশ তোমাকেও দিব নাকি? ঠিক আছে আন্টি, নিয়ে আসুন। এইদিকে ইরা তো সব প্ল্যান করে রাখে, কেননা ইরা যা চেয়েছিল তার থেকে বেশি কিছু এখন হতে যাচ্ছে। এদিকে ইরার আম্মু দুধগুলো গরম করে রাখে। তখন ইরা চুপি চুপি দুধে কিছু একটা মিশিয়ে দেয়। আসলে এখানে 2টো গ্লাস ছিল, একটা ইরা সবসময় খায়, সেজন্য বাকি যে গ্লাসটা ছিল সেই গ্লাসে কিছু একটা মিশিয়ে চলে আসে। এইদিকে ইরার আম্মু দুধ নেওয়ার সময় ইরা যে গ্লাসে করে খায় সেই গ্লাসটা ভেঙে যায়, সেই জন্য উনি আরেকটা গ্লাসে দুধ নিয়ে আসে। কিন্তু আশ্চর্য হলো, 2টো গ্লাসই কিন্তু দেখতে একই রকম। ইরা তো দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার আম্মু, 2টা গ্লাস দেখতে এরকম কেন? তুই যেটাতে করে খাস ওটা ভেঙে গেছে, সেজন্য আমি এটাতে করে নিয়ে এসেছি। এবার পুরো ফেঁসে গেছে, কেননা কোন গ্লাসে মিশিয়েছে এখন ইরা নিজেও জানে না। তুই এটা খা, আর আকাশ তুমি এটা খাও। দিন আন্টি। এদিকে আকাশ তো খেয়ে নেয়। এরপর ইরা ওর মায়ের চাপে পড়ে খেয়ে নেয়, কিন্তু ভাগ্যক্রমে ওই গ্লাসের দুধ আকাশ খেয়ে নেয়। একটু পরে, আন্টি আমার কেমন যেন লাগছে, আমি রুমে গেলাম। ঠিক আছে, যাও তাহলে। এইদিকে এর আগেই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে ইচ্ছে করে, যেন ইরাকে দেখে আকাশ ওর রুমে ঢুকে পড়ে। এতক্ষণে তো আপনারা বুঝে গেছেন কি হতে চলেছে এখানে, তাও পুরো ঘটনা তো বিস্তারিত করে ভেঙে বলতে হবে। এইদিকে ইরাকে দেখে আকাশ কেমন যেন হয়ে যায়। এদিকে ইরাও আকাশকে সেই সুযোগে নিজের রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। এরপর ইরা একে একে ওর জামা কিছুটা ছিঁড়ে নেয়, তারপর চিৎকার করতে থাকে, বাবা মা তোমরা কোথায়? আমাকে
পশুটার হাত থেকে বাঁচাও, নয়তো ও আমার সর্বনাশ করে ফেলবে। এদিকে চিৎকার শুনে ওনারা তো রুমের দিকে আসতে থাকে। এদিকে আকাশ তো নেশার কারণে কোনো কিছুই বুঝতে পারছে না, সেই জন্য ইরার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখনই ইরার বাবা মা চলে আসে ওখানে। রুমে এসে এগুলো দেখে ইরার বাবা আকাশকে ইরার উপর থেকে ওঠায়। এদিকে ইরা ততক্ষণে ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশকে দাঁড় করিয়ে, তোকে এতদিন আমি নিজের ছেলের মতন করেই রেখেছি, আর তুই কি না আমার ওই মেয়ের সর্বনাশ করতে চেয়েছিলি? এই বলে আকাশকে মারতে যাবে, তখন উনি আকাশের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। তাই উনি নিজে আর আকাশকে কোনো কিছু না বলে রুমে এনে মাথায় পানি আর একটা ওষুধ খাইয়ে শুইয়ে দেন। এদিকে ইরা এখনও অ্যাক্টিং করে কেঁদেই চলেছে। বাবা, তুমি ওই ছেলেকে বাসা থেকে বের করে দাও। ইরার বাবা, ইরা কিন্তু ঠিকই বলেছে, ওই ছেলেকে আর এই বাসায় রাখা যাবে না। এরা তুই শুয়ে পড়, আকাশ আর আসতে পারবে না। আমি এই নিয়ে সকালে কথা বলবো তোর সাথে, আর তুমি এসো আমার সাথে। এদিকে ইরার বাবা মা দুজনেই চলে যায়। ইরার মা তো রফিক চৌধুরীকে অনেক কথাই বলতে থাকে। সবটা শোনার পরে, তুমি এখন চুপ থাকো, বাকিটা কাল সকালে দেখতে পারবে আমি কি কি করি। তুমি কি করবে শুনি? বললাম না, সকালেই দেখতে পাবে। এইদিকে ওনারা শুয়ে পড়েন। অন্যদিকে ইরা তো ওর বান্ধবীদের সবটা বলতে থাকে। সকালবেলায় তখন আকাশ, ইরা আর ইরার বাবা মা ড্রয়িং রুমে বসে আছে। ইরা তো চুপচাপ, এদিকে আকাশও চুপচাপ, কেননা ওনারা কিছু বলছে না বলে। কি ব্যাপার, আপনারা এভাবে চুপচাপ বসে আছেন কেন? তোর আশে কি এখানে নাচবো নাকি? রাতে এত কিছু করে এখন এমনভাবে বসে আছে, মনে হচ্ছে কিছুই জানে না। ইরা এভাবে রেগে আছে কেন তা আকাশ জানে না। অবশ্য আকাশ না জানারই কথা। মানে কি বাবা? মানে অনেক কিছুই। গতকাল রাতে কিছু কি হয়েছিল? যতদূর মনে পড়ে আমরা একসাথে খাবার খেয়েছিলাম, কিন্তু এরপর আর কোনো কিছু মনে পড়ছে না। দেখলে এখনই নাটক করা শুরু করে দিয়েছে। আন্টি, আমি তো কিছুই বুঝতেছি না। কাউকে কোনো কিছু বুঝতে হবে না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো, বন্ধুরা, ইরার বাবা কি সিদ্ধান্ত নিতে পারে তা আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। আপনারা প্রথম পর্বে তো শুনেছেন ইরা আকাশের বিয়ের ব্যাপারে, কিন্তু ইরার বাবা কি সিদ্ধান্ত নিল? ইরা আর আকাশের বিয়ে দেবে, নাকি আকাশের সাথে খারাপ কোনো কিছু ঘটে যাওয়ার পরে বিয়ে হবে? সেই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আপনারা এই গল্পের বাকি রহস্য জানতে পারবেন। তো চলুন, আজকের গল্প এইটুকুই। ফিরে আসবো নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।